বল পাইলেই কি ধরে স্কোয়াশ এন্ড স্ট্রেচ করে দিবেন? গতদিন খালি গ্রাফ ধরছিলাম, অনেকে ভয় পেয়ে গেছে। তো আজকে আমি কিছু অঙ্ক লিখবো ভেবে আবার পিছাই যাচ্ছি। আচ্ছা, তাও দেখি সিম্পল জিনিস। ধরেন এই যে বলটা আছে না, গ্রাফ বুঝাইছিলাম ওই দিন, দেখছেন? হ্যাঁ, স্পিড গ্রাফ। ইয়েস, এই গ্রাফ আপনার অনেক কাজে লাগবে। সো সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আজকে আমরা 8 নাম্বার ক্লাস করব। টপিকটা হচ্ছে অ্যানিমেশনের 12টা প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল মানে কি? প্রিন্সিপাল হচ্ছে মূলনীতি, সহজ কথায় রুলস। কোন একটা প্রতিষ্ঠানে যাই, আমরা যখন স্কুলে পড়ছি স্কুলের রুল ছিল, প্রতিষ্ঠানে কলেজে পড়ছি কলেজের রুল ছিল, এরকম সেম ভাবে আমরা যখন অ্যানিমেশন করতে যাব, অ্যানিমেশনের কিছু রুল আছে, যেগুলো হচ্ছে এই আজকের ক্লাসটায় আমরা দেখবো। তো 12টা প্রিন্সিপাল আমি আগে একবার নামটা ভুলে যাই। প্রথমে আমরা যেটা দেখবো ওটা হচ্ছে স্কোয়াশ এন্ড স্ট্রেচ। স্কোয়াশ এন্ড স্ট্রেচ, বেসিক্যালি এখানে দুইটা জিনিস একসাথেই ঘটে। সো আমরা ওই দুইটাকে এখানে রাখতেছি, স্কোয়াশ করব এবং স্ট্রেচ করব। এরপর হচ্ছে এন্টিসিপেশন। এন্টিসিপেশন একটা মজার জিনিস। এরপর আছে হচ্ছে স্টেজিং। তারপরে পোস্ট টু পোজ এন্ড স্ট্রেট অ্যাহেড। এটা বেসিক্যালি দুইটা মেথড অ্যানিমেশন করা, দুইটা সিস্টেম এখানে বলা আছে। একটা সিস্টেম পোস্ট টু পোজ আর একটা নাম হচ্ছে স্ট্রেট অ্যাহেড। তো দুইটাই হচ্ছে আমরা এখানে দেখব। এরপরে হচ্ছে ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং। এটা একটু আমাদের ভালো মতো বুঝতে হবে এই জায়গাটা। তো এটা আমরা আসতেছি পরবর্তীতে। দেন স্লো ইন স্লো আউট, এটা অলরেডি আপনারা জানেন। গত ক্লাসে আমি ইজি ইজ বলে একটা টার্ম ইউজ করছিলাম, মনে আছে? যে একটা গাড়ি যখন চলা শুরু করে, ফার্স্ট মোমেন্ট থেকে ও হাইস্ট স্পিড নিয়ে চলা শুরু করতে পারবে না, এটা প্র্যাকটিক্যাল না, রিয়েলিস্টিক না। কি হবে, ফার্স্টে শূন্য থেকে অল্প একটু বাড়বে, তারপর আর একটু বাড়বে, তারপর আর একটু বাড়বে, এভাবে আস্তে 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 বাড়তে বাড়তে তারপরে ও টপ স্পিডটা গেইন করবে। এন্ড দেন ও টপ স্পিডে চলবে চলবে চলবে, আবার যখন সে থামার সিদ্ধান্ত নিবে, দুম করে 60 কিলোমিটার পার আওয়ার থেকে বা 120 কিলোমিটার পার আওয়ার থেকে দুম করে শূন্য হয়ে যাবে না, আস্তে 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 কমে গিয়ে তারপর শূন্য হবে। এই যে প্রসেস, এই যে জিনিসটা, এটাই হচ্ছে এটা স্লো ইন স্লো আউট, মানে স্লোলি শুরু করব এবং স্লোলি শেষ করব। এরপর হচ্ছে আর্ক। আর্ক। আর্ক মানে হচ্ছে বক্রতা, বাঁকা বাঁকা হয়ে যাওয়া। এটা হচ্ছে আমরা আজকে দেখবো অ্যানিমেশন প্রিন্সিপাল, 7 নাম্বার প্রিন্সিপালটা। এরপরে সেকেন্ডারি অ্যাকশন, মানে একটা মেইন অ্যাকশনের সাথে আরেকটা অ্যাকশন ঘটা, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যাকশন। এটা আমরা এক্সাম্পল সহ আজকে দেখবো। এর পরবর্তীতে টাইমিং। টাইমিং জিনিসটা আমরা কিন্তু গত ক্লাসে মোটামুটি ওই যে কি ফ্রেমের ক্লাসটাতে মোটামুটি বুঝতে পারছি যে ভাই টাইম যত আমরা বাড়াবো তো তার উপর বেস করে কিন্তু তত স্পিড গুলা চেঞ্জ হয়ে যাবে। তো টাইম নিয়ে আজকে আরেকটু ডিটেলস আমরা দেখবো। এবার হচ্ছে এক্সাজারেশন। এটা উচ্চারণ শিখতে, মানে এটা উচ্চারণ মাথা মানে মুখে আনতে আমার বেশ প্যারা হয়েছিল আর কি। আপনারা দেখেন জিনিসটা সুন্দর মতো উচ্চারণ করেন। কথা যদি সুন্দর মতো না বলতে পারেন, এটা লাইফে আপনাকে ভোগাবে। তো চেষ্টা করেন আর কি, যে উচ্চারণ গুলা যেন ভালো হয়, কমিউনিকেশন ভালো হওয়া দরকার আমাদের। আপনাদের সলিড ড্রয়িং। বাই দা ওয়ে, আজকে যে 12টা আমি প্রিন্সিপাল দেখাবো এর মধ্যে শুধুমাত্র এই যে প্রিন্সিপালটা আছে এটা আসলে ওভাবে আমি টাচ করব না, কারণ হচ্ছে অ্যানিমেশনের যেই ধারাটা আমরা মেনটেন করি আফটার ইফেক্টস এর মাধ্যমে, এটাকে আমরা বলতে পারি কি ফ্রেম বেসড অ্যানিমেশন। মানে কি ফ্রেম করে দিব, তার উপর ভিত্তি করে অ্যানিমেশনটা হবে। কিন্তু ট্র্যাডিশনাল অ্যানিমেশন গুলা ভাই এমন ছিল না। ট্র্যাডিশনাল অ্যানিমেশন কোনগুলা? ওই যে টম এন্ড জেরি আমরা দেখতাম, মনে আছে? কিংবা মিনা কার্টুন, ওই সময়ের কার মিনা কার্টুন গুলা যখন দেখতাম, ওগুলা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যানিমেশন। ওগুলাতে কি হয়, প্রত্যেক ফ্রেমের জন্য আলাদা 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 ছবি এঁকে এঁকে করা হয়। সো ওইটা ট্র্যাডিশনাল অ্যানিমেশন। তো এইখানে যেই প্রিন্সিপালটা আছে এটা বেসিক্যালি ওই ট্র্যাডিশনাল অ্যানিমেশনের জন্য, এটাতে আমরা টাচ করব না আর কি, আমরা যেহেতু ওইটা করতেছি না। আর লাস্ট অ্যাপিল, আবেদন সৃষ্টি করা, আকর্ষণ সৃষ্টি করা, সবগুলো আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা মেইন ক্লাসে যাব। আজকে আমরা একটা ভিডিওর মধ্যে এই 12টা প্রিন্সিপাল আছে, তো ওই ভিডিওটা থেকে আমরা এক্সাম্পল দেখে দেখে শিখবো। এন্ড কোন জিনিসটা কে কি বলে, কেন বলে, এন্ড কোন জিনিসটা কেমনে করে, সেই জিনিসগুলো আমরা এখানে সব এক্সাম্পল সহ দেখবো। তো ফার্স্টে আমরা দেখবো স্কোয়াশ এন্ড স্ট্রেচটা। দেখেন, একটা বল এরকম ধরে নেন, একটা গোল আর কি। তো বলটাকে যদি আপনি উপর থেকে চাপ দেন, নিচের থেকে চাপ দেন, তাহলে কি হবে, বলটা এরকম চ্যাপ্টা হয়ে যাবে না? তো এই যে চ্যাপ্টা হয়ে যাওয়ার বিষয়টা, এটা হচ্ছে স্কোয়াশ। এটা হচ্ছে স্কোয়াশ। আর এই সেম বলটাকেই যদি আপনি টান দেন, দুই পাশ থেকে আপনার টান দেন, তখন এটা কি হয়ে যাবে, লম্বাটে হয়ে যাবে। তো এটাকে আমরা বলতেছি স্ট্রেচ। এটা স্ট্রেচ আর উপরেরটা
স্কোয়াশ। তো আশা করি এটা বুঝি, চ্যাপ্টা হয়ে গেলে এটাকে আমরা স্কোয়াশ বলি, স্কোয়াশ। আর লম্বা হয়ে গেলে ওটাকে আমরা স্ট্রেচ বলতে পারি। আমি একটা বল দিয়েই বুঝাই, বল দিয়েই বলি, যখন একটা বল মাটির মধ্যে পড়ে তখন মাটি থেকে সে উপর দিকে একটা বল পায়, প্লাস বল যেটা আছে ওর নিজেরও একটা বল, আচ্ছা ইংলিশে বলি না এলে গোলায় ফেলবেন, মাটি থেকে সে একটা উপরমুখী ফোর্স পায়, আর বলের নিজের একটা নিচের মুখী ফোর্স আছে। সেই দুইটা ফোর্সের কারণে যেই মুহূর্তে একটা বল মাটি টাচ করে বা একটা কোনো সারফেস টাচ করে, ও চ্যাপ্টা হয়ে যায়। তো মাটি থেকে যখন বলটা উপরে উঠতে থাকে তখন কি হয়, তখন আবার বলটাকে ধরেন ড্রপ খাওয়ার পর বলটা আবার উপরের দিকে উঠতেছে, ধরেন বলটা একটু উঠে গেছে, মানে নিচ থেকে একটু পর্যন্ত পৌঁছেছে, যাচ্ছে এদিকে বলটা। গ্র্যাভিটি চিনেন? গ্র্যাভিটি, মহাকর্ষ বল, সরি অভিকর্ষ বল। পৃথিবী কোন আমাদের সব সব বস্তুকে পৃথিবী টানতেছে নিচের দিকে একটা ফোর্স দিয়ে, সেটাকে আমরা অভিকর্ষ বল বলি। তো বল যখন উপরে উঠতেছে পৃথিবী ওকে নিচের দিকে টানে, বাট বলের একটা নিজস্ব ফোর্স আছে ছিল এই নিচে ড্রপ খাওয়ার কারণে, এই ফোর্স আবার তাকে উপর দিকে টানে। তো দুই দিকে টান খেয়ে কি হয়, বলটা ও যে নর্মাল শেপ আছে তার থেকে একটু লম্বা হয়ে যায়। এটা হচ্ছে আমার স্ট্রেচ। বুঝতে পারছেন যে একটা বল যদি ড্রপ খায়, তখন যখন ও ড্রপ খাচ্ছে তখনও স্কোয়াশ হয় ওর, আর যখন সে উপরের দিকে উঠে যাইতে চায় তখন ওর স্ট্রেচ হয়। তো বল যখন আমরা অ্যানিমেশন করব তখন যদি জাস্ট বলটা এখানে নিচে পড়লো উপরে উঠলো, নিচে পড়লো উপরে উঠলো এরকম দেখি, ওটা ভালো লাগবে না দেখতে। কিন্তু বলের মধ্যে যদি আমরা স্কোয়াশ এন্ড স্ট্রেচটা অ্যাড করি, এই ফিচারটা অ্যাড করি, এই বিষয়টা অ্যাড করি, তাহলে দেখবেন যে অ্যানিমেশনটা অনেক লাইভলি হয়ে উঠতেছে, জীবন্ত হয়ে উঠতেছে। তো আমরা একটু এক্সাম্পল গুলা দেখি কতক্ষণ। এই যেখানে যেটা হচ্ছে এটা হচ্ছে স্কোয়াশ এন্ড স্ট্রেচ হচ্ছে, কেমনে বুঝলাম দেখেন। এই জুতাটা যখন নিচে পড়তেছে লম্বা হয়ে যাইতেছে, কেন লম্বা হচ্ছে? কারণ হইল যে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে ও একটা এক্সট্রা বল পাচ্ছে, যে কারণে সে লম্বা হয়ে যাইতেছে। আবার যখন মাটি টাচ করছে তখন সে আবার চ্যাপ্টা হয়ে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে স্কোয়াশ এন্ড স্ট্রেচ। একটু দেখি। এই বলের অ্যানিমেশনটা দেখেন, এখানে ড্রপ খাওয়ার সময় স্কোয়াশ হচ্ছে, আর পড়ার সময় মানে ড্রপ খাওয়ার আগ মুহূর্তে ওটা স্ট্রেচ হইতেছে। তো একটা জিনিস মাথায় রাখবেন, স্ট্রেচ জিনিসটা সব সময় কিন্তু ড্রপ খাওয়ার আগের মুহূর্তে সবচেয়ে বেশি হয়। কারণ ড্রপ খাওয়ার আগের মুহূর্তে সে মাটি থেকে সবচেয়ে কাছে থাকে। মাটি থেকে কাছে থাকা মানে কি, পৃথিবী যে অভিকর্ষ বলটা তার বেশি কাছে থাকে ও, যে কারণে ওর উপর টানটা বেশি থাকে ওই মুহূর্তে, এন্ড ও স্ট্রেসটা ওই মুহূর্তে বেশি হয়। দেখেন এই যে বলটা যখন এখান থেকে পড়তেছে এখানে গোল ছিল, বাট যত নিচে আসতেছে তত আস্তে আস্তে লম্বাটে হচ্ছে। ওকে, তো যত নিচে আসবে মানে যত সারফেস পয়েন্টের দিকে যাবে তত স্ট্রেসটা বাড়তে থাকবে আস্তে আস্তে। দেন এখানে এসে তো ডিরেক্ট স্কোয়াশ হয়ে যাবে, মানে চ্যাপ্টা হয়ে যাবে, এখানে এসে ডিরেক্ট চ্যাপ্টা হয়ে গেল। দেন আবার উঠে যখন যাবে ওই মুহূর্তে হচ্ছে ওর স্ট্রেচ হয়ে আস্তে আস্তে যাবে। তো আমরা একটু দেখি এটা নর্মালি। এখানে দুইটা ফেজ দেখাচ্ছে এখানে ভাই, দেখেন এই বলের মধ্যে স্ট্রেচ এন্ড স্কোয়াশ আছে, এই বলের মধ্যে স্ট্রেচ এন্ড স্কোয়াশ নাই। জাস্ট হচ্ছে আপনার এই বলটা দেখেন, এই বলটা খেয়াল করেন, গোল একদম গোল, ও কোথাও লম্বা হইতেছে না, চ্যাপ্টা হইতেছে না। ঠিক আছে, এ মানে কি কোনো স্ট্রেচ এন্ড স্কোয়াশ হচ্ছে না। তো এই বলটা দেখেন, এটা আস্তে আস্তে লম্বা হচ্ছে, দেখছেন লম্বা হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। এখন আবার হয়ে গেল কি চ্যাপ্টা। তারপর আবার যখন উঠতেছে লম্বা, এবার লম্বা একটু কমতেছে, কারণ মাটি থেকে যত উপরে যায় ওর স্ট্রেচের এই ইফেক্টটা কমে আসে। তো এই যে দুইটা অ্যানিমেশন আপনারা একটু আবার খেয়াল করেন, এই দুইটার মধ্যে কোনটা বেটার লাগে? এটা বেটার লাগতেছে না? এই যে এটা খেয়াল করেন, এটা দেখতে কত ইয়া লাগতেছে না, মানে প্রাণবন্ত, যদিও অনেক একটু বেশি দিছে, অনেক বেশি স্কোয়াশ এন্ড স্ট্রেচ দিছে, বাট এটা হচ্ছে বেশি মজা লাগতেছে এটা দেখতে। আর এটার মধ্যে স্কোয়াশ এন্ড স্ট্রেচ আছে বাট পরিমাণে কম। তো স্কোয়াশ এন্ড স্ট্রেচের বেসিক জিনিসটা মনে হয় মোটামুটি বুঝে গেছি। আমি এইখানে কয়েকটা ভ্যালুয়েবল ইনসাইট দিব, বাট আর একটু পরে দেই, আর কয়েকটা ইয়া দেখে আসি।
তো এখন অনেকে ভাবতে পারে ভাই আমরা তো বল অ্যানিমেশন করতেছি, বুঝলাম বলের এই কাহিনীটা হয়, স্কোয়াশ এন্ড স্ট্রেচ হয়, বাট ভাই বল তো একটা অবজেক্ট, আমি কি আমার সব অ্যানিমেশন বল রাখবো নাকি? তো এটা কেমনে আসলে স্কোয়াশ এন্ড স্ট্রেচ কেমনে একটা প্রিন্সিপাল হয়? না, আপনি আপনার সব অ্যানিমেশনে বল রাখবেন না। আপনার বিভিন্ন অ্যানিমেশনে বিভিন্ন অবজেক্ট থাকবে, মানুষ থেকে শুরু করে এনিথিং থাকতে পারে। তবে যেই জিনিসটা আমি বল দিয়ে বুঝাইছি, এই জিনিসটা প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রেই সত্য হইতে পারে। এন্ড সত্য হইতে পারে না, অ্যাকচুয়ালি সত্য। এইটা বল দিয়ে বোঝানো হয়, বুঝতে ইজি এই জন্য বল দিয়ে বোঝানো হয়। বাট এটা আসলে স্কোয়াশ এন্ড স্ট্রেচ প্রত্যেকটা অবজেক্টের মধ্যেই থাকা দরকার, কোথাও কম কোথাও বেশি, বাট থাকা দরকার। তো আমরা এটার কিছু এক্সাম্পল দেখি আরো। দেখছেন, এই যে মানুষটা উপর থেকে লাফ দিয়ে নিচে নামতেছে, ও কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, মানে স্ট্রেচ হয়েছে। যখন ও মাটির সাথে টাচ করছে তখন ও চ্যাপ্টা হয়ে গেছে, মানে কি ওর স্কোয়াশ হয়েছে ওখানে। ইভেন মুখের অ্যানিমেশন ও এক্সপ্রেশন দিচ্ছে এখানে, এখানেও ভাই খেয়াল করেন আমার স্কোয়াশ এন্ড স্ট্রেচ আছে। দেখছেন স্কোয়াশ অবস্থায় আছে, আর এটা স্ট্রেস। এখানে আরো বেশি, স্কোয়াশ এন্ড স্ট্রেসটা আরো বেশি, যে কারণে এটার থেকে এটা বেশি ভালো লাগতেছে। দেখছেন, এখন আমরা অনেকে আসি না ভাই যে ভাই অ্যানিমেশন করি কিন্তু সুন্দর হয় না, অ্যানিমেশন করি মানে আমার নিজের কাছেই ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ আমাদের মধ্যে, আমাদের কাজগুলোর মধ্যে এই প্রিন্সিপাল গুলার প্রয়োগটা আমরা সঠিকভাবে ঘটাইতে পারি না। আপনি দেখেন একটা সিম্পল জিনিস, একটা সিম্পল মাথা হা করতেছে জাস্ট, বাট এটা দেখেন এই পাশের মাথাটাকে খেয়াল করেন, যেটা কত পাওয়ারফুল এটা মনে হচ্ছে, কত পাওয়ারফুল অ্যানিমেশন এটা মনে হচ্ছে। দেখেন, নেক্সট স্কোয়াশ এন্ড স্ট্রেচের জন্য ইনসাইট দেওয়া দরকার, সেই ইনসাইট আমি দিচ্ছি। সেটা হইলো যে ভাই ধরেন বুঝে গেছি ভাই, একটা বলটা যখন নিচে পড়তে থাকবে একটু লম্বা লম্বা হয়ে যাবে, বুঝছি। যখন ড্রপ খাবে তখন একটু চ্যাপ্টা হয়ে যাবে, যে ড্রপ খাওয়ার জায়গায় তার চ্যাপ্টা হয়ে যাবে। যে আমার বাজে আর্টকে ইগনোর করেন, এটা পেইন্ট তো নাইলে আর একটু ভালো হইতো হাতে কলমে আঁকলে। পেইন্টের মধ্যে মাউস দিয়ে আঁকা আসলে পৃথিবীর মানে ওয়ান অফ দ্য টাফেস্ট জব আর কি। যাই হোক, তো চ্যাপ্টা হয়ে গেল। হ্যাঁ, এতটুকু হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন, বাট এটা করার সময় অনেকেই একটা জিনিস ভুল করে ফেলে, সেটা হইলো যে যখন লম্বা করে মনের মাধুরী মিশায় লম্বা করতে থাকে, যখন চ্যাপ্টা করে মনের মাধুরী মিশায় চ্যাপ্টা করে। বাট এটা করা যাবে না। আমরা ফিজিক্সে যারা ফিজিক্স পড়ে আসছি বা গণিত টনিত করছি মোটামুটি, জানি যে ভলিউম বলে একটা শব্দ আছে, আয়তন। ভলিউম হচ্ছে কি আয়তন, আয়তনের একটা সূত্র আছে, দৈর্ঘ্য লিখতে তো অবস্থা খারাপ হয়ে যাবে, আমি একটু সংক্ষেপে লিখি। লেংথ ইন্টু হাইট ইন্টু থিকনেস, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এরকম একটা জিনিস আছে আর কি। এটা হচ্ছে আয়তন। দুনিয়ার যে কোনো অবজেক্ট, যে কোনো বস্তু, সেটার আয়তন সমান থাকে, আয়তন আসলে চেঞ্জ হয় না। তার মানে কি, বলটাকে যখন লম্বা করবেন তখন সে পাশ থেকে চিকন হয়ে যাবে। আচ্ছা, গতদিনও ম্যাথ ম্যাথ তো বুঝাই নাই, গতদিন খালি গ্রাফ ধরছিলাম, অনেকে ভয় পেয়ে গেছে। তো আজকে ম্যাথ কিছু অঙ্ক লিখবো ভেবে আবার পিছাই যাচ্ছি। আচ্ছা, তাও দেখি সিম্পল জিনিস, ধরেন এই যে বলটা আছে না, বল না, আমরা একটা বক্স চিন্তা করি তাহলে ইজি হবে বুঝতে। এটা ধরেন লেংথ হচ্ছে 2, ধরেন হাইট হচ্ছে 3, আর লেংথ হাইট আর কি আরেকটা যে ডাইমেনশন আছে ওটা হচ্ছে 5। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরেন এভাবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে এটার ইয়েটা কত হচ্ছে, 3 × 6 5 × 6 30। তো এই আমার বলটা বলি বা বক্সটা বলি, ওর আয়তন হচ্ছে লেটস সে 30। এইবারে যখন এই যে জিনিসটাকে আপনি লম্বা করলেন, লম্বা করা মানে কি হাইটটা বাড়াইলেন, তখন নতুন হিসাবে কি হবে, নতুন হিসেবে এই হাইটটা ধরেন হয়ে যাবে 5।
আমার খারাপ লাগতেছে আপনাদের জন্য যে অ্যানিমেশন শিখতে এসে ম্যাথ করা দেখা লাগতেছে, সরি। বাট এটা বুঝতে পারলে মজা আছে এন্ড আপনাদের কাজে লাগবে। ধরেন লম্বা যখন আমরা করতেছি তখন কি হচ্ছে, ওর হাইটটাও লম্বা হয়ে যাইতেছে না? হাইট আগে ধরছিলাম 3, লম্বা যেহেতু করছি হাইট হয়ে গেল 5। এখন হাইট যদি 5 হয়, খেয়াল করেন, হাইট যদি 5 হয় তাহলে দৈর্ঘ্য যদি আগেরটাই রাখি আর ওই উচ্চতা যদি, সরি, প্রস্থ যদি আগেরটাই রাখি, তাহলে কি ভলিউম চেঞ্জ হয়ে যায় না ভাই? দেখেন কত হয় এখন, 5 গুণে 10, 5 10 50। আগে ছিল 30, এখন ভলিউম হয়ে গেল 50। মানে কি বলটা বড় হয়ে গেছে? এটা তো সম্ভব না, বলটাকে আমরা বড় করতে পারবো না, এটা বাস্তবে হয় না। তাহলে মুছবো কেমনে এবারে? ইরেজারটা কই? আচ্ছা, আন্ডু করি। বাস্তবে হয় না, আমরা অ্যানিমেশনও করব না। সো মান সমান রাখতে হবে। মান সমান রাখতে গেলে হয়তো এটাকে আমরা 2 রাখতে পারি, এটাকে হয়তো 3 করে দিতে পারি। এটা আগে 5 ছিল, এখন 3 করে দিতে পারি। এবার কিন্তু ফলাফলটা 30ই থাকতেছে। 5 গুণে 10, 3 10 30, 30ই থাকতেছে। মানে ভলিউমকে, আয়তন, একটা বস্তুকে যখন আপনি স্কোয়াশ এন্ড স্ট্রেচ করবেন, মোট আয়তনটা যেন ভাই সবসময় সমান থাকে। আপনি যদি টান দিয়ে লম্বা করে দেন জিনিসটাকে, তাহলে পাশ থেকে জিনিসটা চিপায় আসবে। এটা মাথায় রাখেন, এত ম্যাথ করতে হবে না, বাট এটা এটা মাথায় রাখবেন যে আমার বলটা তো যখন গোল ছিল তখন ওর হাইট ছিল একটু, আর যখন লম্বা করতেছি ভাই তখন তো হাইট তো লম্বা হয়ে গেল। তাহলে কি করতে হবে? তখন এই ডান থেকে বামের যে ইয়াটা, প্রস্থটা, এইটাকে আমরা কমায় আনবো। ওকে, আচ্ছা, আমি একটু আবার আমার এখানে ব্যাক করি। দেখেন এখানে জিনিসটা বুঝাইছে। এই যে এখানে এটা বলছে ভাই তোমার বলটা এটা ছিল ভালো, বাট যখন তুমি স্ট্রেচ করছো না, তখন কি করছো? বেশি স্ট্রেচ করে ফেলছো। এন্ড তখন অ্যাকচুয়াল বলের যে ভলিউমটা, ওই ভলিউম থেকে এটা অনেক বড় হয়ে গেছে, ডাবল হয়ে গেছে, এবং এখানে আরো বেশি বেড়ে গেছে। আর যখন তুমি এটা চ্যাপটা করছো, তখন এটা এটা পুরা, মানে এখানে যত বড় ছিল বলটা, যতটুকু ছিল তার চেয়ে অনেক ছোট হয়ে গেছে। তো এই জিনিসটা ওরা এখানে কি দিয়ে বুঝাইছে? পানি দিয়ে বুঝাইছে, লাল রঙের পানি। ধরেন এগুলো, এটা হচ্ছে একটা বেলুন, বেলুনের মধ্যে লাল রঙের পানি ভরা। তো এই প্রথম অবস্থায় এটা ঠিক ছিল, এখানে ঠিক ছিল, বাট যখন এটাকে আমি লম্বা করলেন, তার মানে ভলিউমটা বাড়ায় ফেললেন, কি হইলো তখন? এই লাল রঙের যে পানি, ও এখানে থাকা সত্ত্বেও এখানে কিছু ফাঁকা জায়গা সে পেয়ে গেল। যখন আরো স্ট্রেচ করলেন তখন আরো বেশি সে ফাঁকা জায়গা পাইলো। মানে এই পানিটুকু এখানে দেখেন, এই পানিটুকুই এখন এখানে আছে, আর বলের মধ্যে আরো এক্সট্রা জায়গা চলে আসছে। কেমনে এক্সট্রা জায়গাটা আসলো? কারণ আপনি টান দিয়ে লম্বা করে ফেলছেন, এত লম্বা করছেন যে অ্যাকচুয়াল বলের চেয়ে ভলিউমটা বড় হয়ে গেছে। আবার যখন এটা ছোট করছেন, এমন ছোট করছেন অ্যাকচুয়াল বলের যে আয়তন, ওটা ছোট হয়ে গেছে। তো আমরা একটু সামনে আগাই। আচ্ছা, এই যে এটা হচ্ছে ঠিক করার পদ্ধতি। দেখেন আমরা ভলিউমটা এমন ভাবে মেপে দিব যেন এই যে বলটা, ও যখন লম্বা হচ্ছে ও যেন পাশ থেকে কমে আসে। জিনিসটা এমন ভাবে যেন হয় যাতে এর মধ্যে যতটুক পদার্থ আছে, পানি আছে, এই পানিটুকু যেন একইভাবেই থাকে, একইভাবেই সে থাকতে পারে। ঠিক আছে, কোনো এক্সট্রা, মানে পানি অতিরিক্ত হয়ে যাবে না, আবার পানির জন্য এক্সট্রা জায়গাও পাবে না। দ্যাট মিনস বলের আয়তনটা সমান থাকবে। ওকে, দেখেন যখন এটা টান দিলে, উপর দিকে উঠতেছে, মানে হাইট বাড়তেছে, পাশ থেকে এটা চিপা হয়ে আসতে হবে বা ছোট হয়ে আসতে হবে পাশ থেকে দৈর্ঘ্যটা। আশা করি সবাই এটা বুঝতে পারছেন। আশা করি লাইফে কেউ এটা ভুল করবেন না। দেখেন এখানে আবার কি হচ্ছে, বলটা যখন চ্যাপটা হইতেছে, হাইট কমে যাইতেছে, ওকে কিন্তু একই প্রপোর্শনে তাইলে ডানে আর বামে বড় হইতে হবে, নাইলে ভলিউমটা সেম থাকবে না। ঠিক আছে, হাইট দেখেন, হাইট কমে গেল, সো ডানে বামে একে বড় হইতে হবে, আদারওয়াইজ ভলিউম সেম থাকবে না। খেয়াল করেন আপনি, ওর হাইট কমতেছে কিন্তু ডানে বামে বড় হইতেছে না। তার মানে কি বলেন তো ভাই? এই যে অবজেক্টটা আছে, ওর মানে টোটাল ভলিউমটা কমে আসতেছে, এটা হওয়ার কথা না, এটা হওয়ার কথা না, এটা ভুল। যদি হাইটটা কমে, ওর ডানে বামে বড় হওয়ার কথা, এটা ভুল। এটা দেখেন, এটা পড়লো, এটা যখন হচ্ছে স্কোয়াশ হচ্ছে, হাইট কমতেছে, ডানে বামে কিন্তু এটা বড় হইতেছে। সো আমরা স্কোয়াশ এন্ড স্ট্রেচের সময় জিনিসটা মেনটেন করবো। এটা একটু নর্মালি প্লে করে দেখাই, দেখছেন?
ওকে, প্রথম যে জিনিসটা বললাম, স্কোয়াশ এন্ড স্ট্রেচের ক্ষেত্রে কি হয়, শেপের চেঞ্জ হয়। যখন এটা উপর থেকে নিচে পড়তে থাকে বা স্ট্রেচ হইতে থাকে তখন এটা লম্বাটে হয়ে যায়, শেপটা চেঞ্জ হয়। আর যখন এটা মাটির সাথে বাড়ি খায় তখন এটা চ্যাপ্টা হয়ে যায়, দ্যাট মিনস চেঞ্জ, শেপের চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটা সেকেন্ড আসার কথা ছিল। ভলিউম ইজ কনস্ট্যান্ট, যেটা মাত্র এতক্ষণ অঙ্গ টঙ্গ দিয়ে বুঝাইলাম যে ভাই বল লম্বা হোক চ্যাপ্টা হোক যাই হোক না কেন, ওইটার ভলিউমটা কনস্ট্যান্ট হইতে হবে। কনস্ট্যান্ট মানে বুঝেন তো, কনস্ট্যান্টের বাংলা হচ্ছে ধ্রুবক, মানে সমান একই রকম। ভলিউমটা কনস্ট্যান্ট রাখবো, এই দুইটা জিনিস বুঝছি। দেন আমরা একটু দেখি মেইনটেইন মোমেন্ট অফ ইনার্শিয়া। এটাতে কি বুঝাচ্ছি? এটাতে বুঝাচ্ছি যে ভাই আমি তো স্কোয়াশ এন্ড স্ট্রেচ বললাম, আপনারাও বুঝলেন, বাট বল পাইলেই কি ধরে স্কোয়াশ এন্ড স্ট্রেচ করে দিবেন? এটা একটা প্রশ্ন হইতে পারে। বল পাইলে আপনি স্কোয়াশ এন্ড স্ট্রেচ করবেন, কিন্তু কোন পরিমাণে করবেন এইটা আপনাকে ওই সিচুয়েশনে ডিসিশন নিতে হবে। বলটা কিসের তৈরি সেটার উপর ভিত্তি করে ডিসিশন নেবেন। বলটা যদি লোহার তৈরি হয় তাহলে বলের স্কোয়াশ এন্ড স্ট্রেচ অনেক কম হবে। তো বলটা যদি লোহার না হয়ে টেনিস বল হয়, ওই বলে স্কোয়াশ এন্ড স্ট্রেচ আবার লোহার বলের থেকে আরেকটু বেশি হবে। বাস্কেট বলের স্কোয়াশ এন্ড স্ট্রেচ আবার আরেকটু ভিন্ন হবে। তারপর বল যদি আপনার ওয়াটার বেলুন হয়, মানে একটা পানি বেলুনের মধ্যে পানি ভরলেন, ভরে একটা বল বানাইলেন, সেটা যদি করেন তাহলে ওইটার স্কোয়াশ এন্ড স্ট্রেচ আবার ডিফারেন্ট হবে। ফোমের বল হইলে একরকম, তুলার বল হইলে একরকম, বুঝছেন? তো স্কোয়াশ এন্ড স্ট্রেচের পরিমাণটা ডিপেন্ড করবে ম্যাটারিয়ালের উপরে। আমরা স্কোয়াশ এন্ড স্ট্রেচ কেন করি এটা জিনিসটা অলরেডি বলছি। আমরা কোনো একটা অবজেক্টকে ফ্লেক্সিবিলিটি দেওয়ার জন্য স্কোয়াশ এন্ড স্ট্রেচ ইউজ করি। এটা করলে যেটা হয়, দুইটা বিষয় হয়, কখনো কখনো অতিরিক্ত কার্টুনি হয়, কখনো কখনো অতিরিক্ত রিয়েলিস্টিক হয়। দুইটা অপোজিট, বাট দুইটা একই কারণেই হয়। কার্টুনি মানে বুঝেন তো, কার্টুনের মতো। আমরা টম এন্ড জেরিতে দেখি না যে ওই টমের মাথার মধ্যে একটা পাথর পড়লে টম চ্যাপ্টা হয়ে একদম কাগজের মতো হয়ে যায়, পাতলা, এগুলা দেখি না? সো এগুলাকে আমরা এই ইস্যুগুলোকে আমরা কার্টুনি বলতে পারি। তো অনেক বেশি কার্টুনি করার জন্য আমরা অনেক বেশি স্কোয়াশ এন্ড স্ট্রেচ ইউজ করতে পারি। আবার অনেক ক্ষেত্রে রিয়েলিস্টিক করার জন্য আমরা হালকা স্কোয়াশ এন্ড স্ট্রেচ করতে পারি। তো রিয়েলিস্টিক এর বিষয়টা হচ্ছে আপনার বাস্তবে একটা বস্তু যেভাবে ও ইন্টারাকশনটা করে, ইন্টারাকশন হয়, সেইভাবেই আপনার স্কোয়াশ এন্ড স্ট্রেচটা করতে হবে। এই ছিল স্কোয়াশ এন্ড স্ট্রেচ নিয়ে সবকিছু। এরপরে আমরা নেক্সট টপিকে চলে যাব, যেটা হচ্ছে অ্যান্টিসিপেশন। কোনো একটা মূল ঘটনা ঘটার আগে ছোট্ট একটু কিছু হওয়া, বা ওই মূল ঘটনা ঘটতেছে ঘটতেছে, এটা আমরা অ্যান্টিসিপেশন বলতেছি আমরা অ্যানিমেশনের ভাষায়। এটা কেন করে এটা আগে বলে ফেলি। ধরেন আপনি একটা অ্যানিমেশন করতেছেন, সিম্পল, এখানে একটা লেখা আসবে, কিছু নাই, একটা ব্ল্যাঙ্ক জায়গা, এখানে একটা লেখা আসবে। তো অ্যানিমেশন যখন আমরা করি এটা তো রানিং এর উপর থাকে, এই সিন আসে আবার সিন চলে যায়, লেখা আসে লেখা চলে যায়, এভাবে রানিং এর উপর থাকে, একটা সিনের পর একটা সিন আসে আসে আবার চলে যায়। তো ওই জায়গাতে আপনি যদি একটা লিখে আনেন, দর্শক হয়তো আগে থেকে বুঝবেও না যে ভাই এত বড় আমার ফ্রেম, ওর মধ্যে ওই জায়গাটাতে একটা লিখা আসবে, বুঝবে না। এই না বুঝার কারণে অনেক সময় সে মিস করে ফেলতে পারে। তো সে যেন বুঝে, আমরা কি করি, ওই লিখা আসার আগে ওখানে একটা কিছু, ছোট কিছু একটা করি, যার কারণে দর্শকের অ্যাটেনশনটা আগে গ্র্যাব করতে পারি, আফটার দ্যাট মেইন জিনিসটা হয়। সো এইভাবে অ্যান্টিসিপেশন হচ্ছে একটা মেইন অ্যাকশন হওয়ার আগে একটা ছোট একটা অ্যাকশন, ছোট একটা ঘটনা, একটা মূল ঘটনা ঘটার আগে একটা ছোট ঘটনা, সেটাকে আমরা অ্যান্টিসিপেশন বলি। খেয়াল করেন এখানে কি হইলো, এখানে একটা লোক হাতুড়ি মারতেছে, হাতুড়ি মারতেছে এখানে, তাহলে অ্যাকশনটা কি? হাতুড়ি মারা। কিন্তু যদি খেয়াল করেন, সে হাতুড়ি মারার আগে একটা কাজ করছে, কাজটা কি? বেন্ড হয়ে গেছে এবং হাতুড়িটা সে অনেক পিছনে নিয়ে গেছে, দেখছেন? এই যে এই অ্যাকশনটার কথা, এই জিনিসটার কথা বলতেছি। মূল অ্যাকশনটা কোনটা বলেন তো ভাই? মূল অ্যাকশন হইলো যে এইটা, এই যে হাতুড়ি দিয়ে বাড়ি মারতেছে এইখানে, এই যে বাড়ি মারলো এটা। বাট মূল কাজটার আগেই সে কি করলো, হাতুড়িটাকে সে উঠায় উঠায় এসে পিছে নিয়ে গেছে। এই যে একটা মূল ঘটনার আগে সে ছোট্ট একটা কাজ করলো, এটা হচ্ছে অ্যান্টিসিপেশন। তো চলেন আমরা আরো কিছু জিনিস দেখি সামনে। এইটা দেখেন, একজন মানুষ লাফ দিবে, লাফ দেওয়াটা হইলো ঘটনা, মূল ঘটনা। বাট খেয়াল করেন সে লাফ দেওয়ার আগে কি করতেছে? বসে গেল সে।
হাত পা ছড়ায় বসে গেল এবং পরে সে লাফ দিল বা উড়েই চলে গেল। তো এই যে বসে গেল, এটা কি অ্যান্টিসিপেশন। কেন? কারণ মূল অ্যাকশন হচ্ছে এখানে লাফ দেওয়া বা উড়ে চলে যাওয়া। সে উড়ে চলে যাওয়ার আগে বা লাফ দেওয়ার আগে, যে মূল অ্যাকশনটা হওয়ার আগে সে অন্য একটা কাজ করে নিছে। হ্যাঁ, অন্য একটা কাজ আবার এই না যে সে লাফ দেওয়ার আগে সে গোসল করতে চলে গেছে, এটা না ভাই। ওই অ্যাকশনের সাথে রিলেটেড, ওই অ্যাকশনের প্রি অ্যাকশন। আমরা পড়ছি না যে, এটাও ফিজিক্স, সরি আমি খালি ফিজিক্সের বিষয় নিয়ে আসতেছি। বন্দুক থেকে গুলি যখন আমরা মারি, গুলি তো সামনে যায় কিন্তু বন্দুকটা কি হয়, পিছনে যায়। অ্যাকশনের একটা রিয়াকশন থাকে। তো অ্যান্টিসিপেশনটা ভাই বেসিক্যালি রিয়াকশনটাই বুঝায়, রিয়াকশন। হ্যাঁ, তো অন্য কাজ না, আমি লাফ দিয়ে তো উপরে যাব, ওইটা হচ্ছে আমার অ্যাকশন। বাট ওইটার একটা রিয়াকশন আছে, সেই রিয়াকশনটা আমরা এখানে দেখাচ্ছি কিনা, এইটাই হচ্ছে অ্যান্টিসিপেশন, নট অন্য কাজ। এই জিনিসটা আমরা যদি স্প্রিং দিয়ে দেখি, দেখেন ভাই, স্প্রিংটা আগে ছোট হয়ে নিল, তারপর চলে গেল। এই যে আগে ছোট হয়ে নিল ভাই, এটা কি অ্যান্টিসিপেশন। এবার কথা হলো ভাই, আমি যদি অ্যান্টিসিপেশন না দিই, আমার তো ভালো লাগে না কাজ করতে, এত কষ্ট করতে। তাইলে কি, তাইলেও করতে পারেন, সমস্যা নেই। অ্যানিমেশনের কাহিনী তো উপরে যাওয়া ছিল, তো উপরে যাওয়া হবে, কিন্তু অনেক বোরিং হবে। দেখেন এরকম বোরিং, দেখছেন? এই যে এখন যেটা দেখলাম, এর মধ্যে কি নাই, অ্যান্টিসিপেশন নাই। লোকটা দাঁড়ায় ছিল, মানে ডিফল্ট পজিশনে আছে, ও জাস্ট এখান থেকেই উপরে চলে গেল, মানে রিঅ্যাকশন নাই, অপোজিট কোনো অ্যাকশন নাই। সো অ্যান্টিসিপেশন নাই। অ্যান্টিসিপেশন যদি না থাকে, আমরা দেখেন, আমরা একটু পর কম্পেয়ারটা দেখবো। আচ্ছা, কম্পারিজনটা কি দেখায় নাই? আচ্ছা, কম্পারিজনটা পরেরটার জন্য দেখে, এটা একটু দেখি। যে ভাই দেখেন, নেক্সট এই এক্সাম্পলটা দেখেন, ঘুষি মারতেছে, মানে অ্যাকশনটা কি, ঘুষি মারা। দেখেন ঘুষি মারার আগে ও কাইত হয়ে বেন্ড হয়ে হাতটা পিছনে নিয়ে তারপরে গিয়ে অ্যাকশনে গেছে। এন্ড কি হইলো, ঘুষি গেছে চিটপটাং। তার মানে এখানে একটা অ্যান্টিসিপেশন ঘটছে, কোনটা বলেন তো? এই যে পিছিয়ে গেল, এটা হচ্ছে অ্যান্টিসিপেশন, আর এটা হলো মেইন অ্যাকশন। আপনাদের মধ্যে যারা টপার স্টুডেন্ট, টপ স্টুডেন্ট, আলট্রা ব্রিলিয়ান্ট, হ্যাঁ ভালো অর্থেই বলতেছি, তারা হয়তো অলরেডি খেয়াল করে ফেলছেন একটা মজার জিনিস। সেটা হইলো যে, এই যে 1 নম্বরে যে প্রিন্সিপাল অফ অ্যানিমেশনটা দেখে আসলাম, স্কোয়াশ এন্ড স্ট্রেচ, এইখানে আছে কই বলেন তো? মাথার মধ্যে। ওই মাথায় তো। মজার জিনিস না ভাই? আমরা শিখলাম বল দিয়ে, তখন হয়তো মনে হচ্ছে আরে বাবা, বল খালি ড্রপ খাইতে গেলে আর উঠতে হইলে স্কোয়াশ এন্ড স্ট্রেচ। তা না ভাই, অ্যানিমেশনের প্রত্যেক পদে পদে স্কোয়াশ এন্ড স্ট্রেচ, প্রত্যেক পদে পদে। যে যত জিনিসটা ন্যাচারালি বুঝতে পারবেন এন্ড অ্যাপ্লাই করতে পারবেন, সে তত আগায় যাবেন অন্যদের থেকে। দেখছেন? সো আমরা এখানে কিন্তু, ও যখন ঘুষি খাইছে তখন ওটা স্কোয়াশ হয়ে গেছে, তাই না? মজার জিনিস। ওকে, যাই হোক, আমরা আবার অ্যান্টিসিপেশনে ব্যাক করি। গেছে ও উড়ে পিছনে। বুঝছেন তো এটা, যে অ্যান্টিসিপেশন হইলো, অ্যাকশন হইলো। এবারে আমরা একটু উইদাউট অ্যান্টিসিপেশনটা দেখি। এইটার মধ্যে আমরা কোনো অ্যান্টিসিপেশন দেখবো না। দেখেন কি হয়, ও ঘুষি মেরে দিল, এবার দাঁড়ায় ছিল, জাস্ট ঘুষি মেরে দিল। ওকে, সো এটা হচ্ছে উইদাউট অ্যান্টিসিপেশন। এখন যদি আমি একটু দুইটাকে একসাথে দেখতে চেষ্টা করি, দেখেন কোনটাকে বেশি ভালো লাগে, খেয়াল করেন, একটা একটা খেয়াল করেন, তাহলে ইজি হবে। বুঝছেন কিনা চাই না আমি। আচ্ছা থাক, এটা আপনারা, আমি দিয়ে দিব ভিডিওটা, আপনারা দেখে নিয়েন বাসায়, এখন টাইম টা নাইলে একটু লস হবে। ওকে, দুইটা আলাদা আলাদা দেখলে পার্থক্যটা, একটা একটা করে মানে ওয়ান বাই ওয়ান দেখলে পার্থক্যটা বুঝতে পারবেন। এখানেও দেখেন অ্যান্টিসিপেশন আছে, ইয়েস আছে, এখানে আছে। কেমনে আছে দেখেন, এই যে এটাতে অ্যান্টিসিপেশন আছে, এটাতে অ্যান্টিসিপেশন নাই। ও কি করলো, একটা এক্সপ্রেশন দিবে, দুইজনই একই এক্সপ্রেশন দিবে, এই দেখেন, দুইজনে একই এক্সপ্রেশন, তাই না? দুইজনেরই এক্সপ্রেশন একই, কিন্তু এ এক্সপ্রেশন দেওয়ার আগে, যে মানে একটা ছিল একভাবে, বাট ও এক্সপ্রেশন দেওয়ার আগে ওটা একটা রিয়েকশন সে করে নিছে। দেখেন এখন দুইজনই একই রকম ডিফল্ট, এবং ফাইনালি কি, ফাইনালি এরকম। কিন্তু
ও কি করছে, মেইন অ্যাকশনের আগে একটা ছোট অ্যাকশন করছে, মানে অপোজিট অ্যাকশন করছে, দেখছেন এই যেটা, আর এর এটা নাই। সো এটা হচ্ছে ওটা কিন্তু বেশি লাইভলি। আচ্ছা, এই জিনিসটা আমি প্রথমে বলতেছিলাম যে ভাই অ্যান্টিসিপেশনটা আসলে আমাকে কমিউনিকেট করতে হেল্প করে, সো দ্যাট অডিয়েন্স নেক্সট অ্যাকশনের জন্য রেডি থাকে। আর একটু যদি এক্সাম্পল দেখি, দেখেন এখানে একটা শিয়াল আছে, ওর পকেট থেকে একটা পপসিকল বের করতেছে। তো এখানে দেখেন বের করার আগে সে হাতটা কি করতেছে, ওর শরীরে একটা বেন্ড আনছে, দেন সেখানে পকেটে হাত ঢুকাইছে, তারপরে গিয়ে এটা জিনিসটা বাইর করছে। যে এই যে জিনিসটা পপসিকলটা বের করা, এটাকে পপসিকল বলে, যারা জানেন না তাদের জন্য বললাম। এইটা বের করছে, এটা হচ্ছে অ্যাকশন, বাট এইটা যে বের করবে আপনি কিন্তু আগে থেকে জানতেন না, জানতেন না, অডিয়েন্স আগে থেকে জানবে না যে পকেট থেকে একটা জিনিস বের করবে। সো অডিয়েন্স ওই মোমেন্টটা মিস করবে, যে বের করতেছে মোমেন্টটা মিস করবে। তো মোমেন্টটা যেন না মিস করে, এই জন্য কি হয়েছে, আমরা অ্যান্টিসিপেশন এখানে দিচ্ছি। সরি, এটা আমি দিই নাই, যে দিছে সেই কারণে দিছে। ঠিক আছে, এই যে যখন সে হাত পা ইয়া করে বাঁকা হয়ে গেল, একটা প্রি অ্যাকশনে, অ্যাকশনের আগের পজিশনে, মানে পর্যায়ে সে একটা প্রি অ্যাকশনে আছে। ও অডিয়েন্স ভাবছে আচ্ছা ও এমন করতেছে, কেন কিছু কি হবে, হ্যাঁ জাস্ট তার 1 সেকেন্ড 1.5 সেকেন্ড পরে কিছু একটা হইছে, একটা মেইন অ্যাকশন হইছে। এই অ্যানিমেটর এইটাকেই দেখাইতে চাইছিল অডিয়েন্সকে সুন্দর মতো। এই যে এর দ্বারা কি মানে অডিয়েন্সের মাইন্ড ক্যাচ করা যায় আগে আগে? হ্যাঁ হ্যাঁ, অডিয়েন্সের মাইন্ড না, অ্যাট্রাকশন ক্যাচ করা যায়। অ্যাট্রাকশন ক্যাচ করার জন্য। হ্যাঁ, হুম। অ্যাট্রাকশন ক্যাচ করা যায়। দেখছেন এখানে দেখাই দিছে, ওর হাতটা এভাবে বেন্ড হইছে, ওর এই হিপটা এখানে এভাবে বেন্ড হইছে, যেটা হচ্ছে ওকে হেল্প করছে। তো এটা প্রথমে বলছি যে ভাই অ্যান্টিসিপেশন মানে হচ্ছে একটা অ্যাকশনের সাথে যে ছোট আরেকটা অ্যাকশন, এবং ওই যে ছোট একটা অ্যাকশন ওইটা কিন্তু এমন অ্যাকশন না যেটা হচ্ছে আবার অন্য কিছু। যেমন এখানে আমরা বুঝতে পারবো, যেখানে পপসিকল বের করাটা অ্যাকশন ছিল, এখন আপনি যদি মনে করেন যে আচ্ছা তাইলে পপসিকল বের করার আগে আমি ওর একটা বন্দুক দিয়ে গুলি করাই দিলাম, এটা কি অ্যান্টিসিপেশন কিনা, না এটা অ্যান্টিসিপেশন না, এটা ওর আরেকটা অ্যাকশন, অন্য একটা মেইন অ্যাকশন। তো এটা করলে তো আরো ঝামেলা, এটা করলে অডিয়েন্স তাকায় আছে বন্দুকের দিকে, আর আপনি আরেক হাত দিয়ে এটা বাইর করলেন, তো অডিয়েন্স তো বুঝলো না কি হইলো, ও তাকায় ছিল এইখানে, হঠাৎ করে এখান থেকে এটা বের হয়েছে। তো অন্য একটা কাজ কিন্তু হবে না। ঠিক আছে, মেইন অ্যাকশনের রিলেটেডই একটা অপোজিট রিয়াকশন আমরা অ্যান্টিসিপেশন বলতে পারি। তো আমরা নেক্সটটাতে যাই, নেক্সট হচ্ছে আমার স্টেজিং। স্টেজ, আমরা শুনছি স্টেজ মানে মঞ্চ। তো স্টেজিং মানে হচ্ছে কি মঞ্চায়ন, এরকম কিছু একটা হবে হয়তো, মঞ্চায়ন, হ্যাঁ বাংলায় যদি বলি। সো স্টেজিংটা কি দেখেন, স্টেজিং হচ্ছে এখানে লেখা আছে, বাংলা কথা ইংলিশ কথায় লেখা আছে, স্টেজিং ইজ দ্য প্রেজেন্টেশন অফ এনি আইডিয়া সো দ্যাট ইট ইজ কমপ্লিটলি অ্যান্ড আনমিস্টেকেবলি ক্লিয়ার। অনেক সময় আমরা একটা অ্যানিমেশন করলাম, একটা জিনিস বোঝানোর জন্য একটা কিছু করলাম, মানুষ অন্য কিছু একটা বুঝলো, এরকম কিন্তু অনেক সময় হয়, হইতে পারে। এটার কারণটা হচ্ছে এই কারণে যে আমরা যে অ্যানিমেশনটা করলাম ওইটার জন্য প্রপার স্টেজিং করি নাই। এই কারণে একটা মেসেজ যে আমরা দিতে চাইলাম আমাদের অ্যানিমেশনের মাধ্যমে, সেই মেসেজটা মানুষ না বুঝে, মানুষ উল্টা বা ভুল বা অন্য টাইপের একটা মেসেজ সে হয়তো নিতে পারে, যদি আমরা স্টেজিং না করি কিংবা স্টেজিং ভুল করি। আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখা শেষ আমাদের, খেয়াল করছেন কিনা সবাই, আমার ছোট্ট একটা স্টোরি, একটা কলার ছোকলা পড়েছিল, একজন মানুষ হাঁটতে হাঁটতে গিয়ে ওখানে গিয়ে আচার খাইলো, তারপরে ও ওই পাশ থেকে কয়েকজন লোক এসে ওকে দেখে হাসাহাসি করতেছে। এটা একটা ছোট স্টোরি। আচ্ছা, আবার শেষ হয়নি, তারপরে ওই লোকটা যে পড়ে গেল সে উঠলো, উঠার পরে ওই যে হাসাহাসি করতেছে ওদেরকে দিকে তাকায়, ও আরো মন খারাপ হচ্ছে। প্রথমে তো ও নিজে পড়ছে দেখে একটু প্যারার মধ্যে ছিল, বাট যখন উঠে দেখছে যে আরো 4 জন লোক হাসাহাসি করতেছে, ও দেখেন ওই এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা একটা ছোট স্টোরি ভাই। এইবার একটা আমার জিনিস খেয়াল করেন, এখানে স্টেজিংটা কেমনে কাজ করছে। আমরা শুরু যখন করছি তখন একটা কলার ছোকলার দিকে আমরা তাকাইছিলাম, জাস্ট একটু পরেই আমাদের চোখ পড়লো আরেকটা মানুষের দিকে। এটা কিন্তু হয়েছে ফার্স্ট টাইম যখন আপনি দেখছেন, আপনি হয়তো খেয়াল করেন নাই এভাবে হচ্ছে, বাট আপনার চোখের মনিটা এভাবেই ডিরেক্ট হয়েছে। ও যে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর কিন্তু এই যে একদম প্রথমে আপনার চোখ ভাই কইছিল কলার ছোকলার উপরে, ওটা যখন পড়ে গেছে কলার ছোকলা ওখান থেকে যে উড়ে গেছে আপনি হয়তো খেয়ালও করেন নাই। আর জাস্ট এই মুহূর্ত থেকে আপনার কলার ছোকলার কথা আপনার মাথার মধ্যে টোটালি নাই। এখানে যে একটা কলার খোসা ছিল ওটা কিন্তু আপনার মাথার মধ্যে
নাই, চলে গেছে অলরেডি, তাই না? এখন আপনি ব্যস্ত হয়ে আছেন কাকে নিয়ে? এই যে লোকটা পড়ে আছে ওরে নিয়ে, আর জাস্ট পর মুহূর্তেই আপনার চোখ চলে গেল এই লোকগুলার দিকে। দেন আবার এদিকে শিফট হয়েছে কজ ও কিছু অ্যাকশন করছে, এই কারণে শিফট হয়েছে ভাবে। সো ভাই, এই যে একটা সিকোয়েন্স আপনি যে দেখলেন স্টোরিটা, এন্ড দেখার সময় আপনি আপনার সাবকনসিয়াসে একটা সিকোয়েন্স মেনটেন করে কিন্তু জিনিসগুলা দেখছেন। আগে এটা দেখছেন, তারপর এটা দেখছেন, তারপর এটা দেখছেন, তারপর এটা দেখছেন। এই সিকোয়েন্স মেনটেন করার কারণে আপনার মস্তিষ্কের মধ্যে একটা গল্প বুনা হয়েছে, একটা গল্প তৈরি হয়েছে আপনার মস্তিষ্কের মধ্যে। এবং এই অ্যানিমেশনটা যেই ব্যক্তি করছে, যেই অ্যানিমেটর করছে, সে এক্স্যাক্টলি আপনাকে এই গল্পটাই বুঝাইতে চাইছে। কি কি করছে যার কারণে আপনার মস্তিষ্ক ভুলভাবে ডিরেক্টেড হয় নাই, যা যা করছে, এটাকেই আমরা স্টেজিং বলতে পারি। এইবারে দেখেন ভাই, যদি স্টেজিং জিনিসটা মেনটেন না করতো, যে অ্যানিমেশন করছে, ধরেন আপনি অ্যানিমেশন করছেন কিন্তু আপনি স্টেজিং বুঝেন না, বাট আপনার অ্যানিমেশন ভালো অনেক, লোকের হাঁটা, এই যে কার্টুন হাঁটলো, কয়েকটা লোক উঠে মানে হাসি তামাশা করতেছে, এই যে অ্যানিমেশন গুলা করলেন, কলা ছোকলা আছাড় খাইছে, অনেক সুন্দর অ্যানিমেশন করেন, কিন্তু আপনি স্টেজিং বুঝেন না, কিন্তু অ্যানিমেশন করে ফেলছেন, তাইলে কি হবে? তাইলে দেখেন, বুঝছেন কি হয়েছে? আপনি কিছু বুঝতে পারেন নাই আসলে এখানে কি হয়েছে। দেখেন, আমি আবার দেখাই এটাই, দেখেন, আপনি কিছু বুঝতে পারার কথা না। হঠাৎ করে একজন লোক উঠে এইদিকে হচ্ছে লাফালাফি করা শুরু করছে বামে, আর ওদিকে থেকে আরেকজন লোক আসতেছে, মনে হচ্ছিল কি যে ওর সাথে ও হয়তো দেখা করতে আসতেছে, একই সাথে যেহেতু আসতেছে বা এরকম কিছু। পরে আরেকজন আসছে, দেন কলা ছোকলা আসছে, দেন ও আসছে। মানে আপনার চোখ যে কোথা থেকে কোথায় যাচ্ছে এর কোনো সিকোয়েন্স নাই। সো আপনার ব্রেইনের মধ্যে কোনো একটা স্টোরি ফ্লো তৈরি হচ্ছে না। স্টোরি ফ্লো তৈরি না হওয়ার কারণে অ্যানিমেটর যে এটা বানাইছে সে আসলে কি বুঝাইতে চাইছে সেটা আপনি বুঝবেন না, অডিয়েন্স এটা বুঝবে না যদি আপনার কাজের মধ্যে প্রপার স্টোরি ফ্লো না থাকে। এন্ড স্টোরি ফ্লোর জন্য স্টেজিংটা দরকার। স্টেজিং এর মধ্যে কিন্তু আপনার ক্যামেরা জুম ইন জুম আউট, ক্যামেরা প্যান, এগুলাও কিন্তু ইনক্লুডেড। একটা লোক আসলো এখানে, বকা টকা দিল, তারপর একটা বাজুকা বের করলো, বাজুকা বের করে ওরে একটা আহ গুলি মারলো। এই যে এই জিনিসটা, এর মধ্যে কি স্টেজিং নাই? স্টেজিং নাই মানে কি? এই যে অডিয়েন্স দেখতেছে, আপনি আপনি একজন অডিয়েন্স দেখতেছেন, আপনি বুঝতেছেন না কই তাকাইতে হবে, এখন তাকায় আছেন আপনার এক চোখের দিকে, এক চোখের দিকে, তাই না? আপনি কোনো স্টোরি ফ্লো এর মধ্যে নাই, আপনি এখন কোনো স্টোরি ফ্লো এর মধ্যে নেই, কিসের পর কি হচ্ছে না হচ্ছে আপনি, আপনার ব্রেনের ঢুকতেছে না, বা ঢুকলে কম ঢুকতেছে, অনেক কষ্ট করে ঢুকাইতে হচ্ছে। বাট এটা দেখেন, এই কি করলো, মারার পরে ওর এক্সপ্রেশনটা ক্যাচ করছে। স্টেজিং এর সময় মাথায় রাখতে হবে যে আপনি আসলে কিসের পর কি দেখাইতে চাচ্ছেন, এটা যেন একদম ক্লিয়ার হয়, কেমন, একদম ক্লিয়ার হয়, অডিয়েন্সকে একদম মুখে তুলে খাওয়াই দেওয়ার মতো ক্লিয়ার হয়, একদম ইজি হয়। ওকে, এইখানে যে এখানে একটু দেখেন, যদি যদি সবকিছু একসাথে ঘুরতো এটা কি ভালো লাগতো, যে মানে এখানে চারজন অলরেডি দাঁড়ায় আছে, চারজন দাঁড়ায় আছে, এখানে কলা ছোকলা আছে, আর ও অলরেডি এখানে হেঁটে যাইতেছে, পড়ে গেছে বা হাসতেছে, এটা ভালো লাগতো না। কিন্তু এইখানে এটা আরো ভালো করা পসিবল, আমি দাঁড়ান এখানেই দেখাই, এটা স্টেজিংটা আরো ভালো করা পসিবল কেমনে দেখেন। লেটস লেটস মানে প্রথমে মানুষটাকে জুম করে দেখানো, দেন আস্তে আস্তে পুরোটা প্রথমে হচ্ছে দেখানো আমরা হয়। কলাটা দেখাবো, প্রথমে এটা সাবজেক্ট এখানে কি হচ্ছে। হয়তো আমি আমি যদি করতাম, মানে এই মুহূর্তে মাথায় আসতেছে একটা কলা ছোকলা পড়ে আছে, এখানে দুই তিনটা মাছি উঠতেছে, এখানে মাছি উঠতেছে, হ্যাঁ। তারপর নেক্সট নেক্সট শটে হচ্ছে আমি কাট করে এই যে দেখাইতাম যে হয়ে গেল, একটা প্যারা হচ্ছে এখানে বড় ভিডিও তো, কাট করে দেখাইতাম যে এই যে এই লোকটার চেহারা, এই যে ও গান গাইতে গাইতে আসতেছে, হ্যাঁ, এই যেভাবে দেখাইতাম হয়তো।
এই যে এভাবে দেখাইতাম হয়তো। আর যদি এখানে একটু অকওয়ার্ড লাগতেছে, যেহেতু জিনিসটা আসলে আমার হাতে না, আমি জাস্ট একটা থাকা ফুটেজকে ছোট বড় করতেছি, একটু ইয়া লাগতেছে, ওভার প্রপোর্শন লাগতেছে, বাট জিনিসটা এভাবেই করতাম যে আগে কলা ছোকলাটা দেখাইতাম, তারপর এটা দেখাইতাম। সো কি জিনিসটা স্টোরি ফ্লোটা দর্শকের বুঝতে আরো ইজি হইতো আর কি, বুঝতেছেন? সো এই আর কি, ইভেন এই স্টোরি ফ্লো চেঞ্জ করার কারণে স্টোরি চেঞ্জ হয়ে যায়। যদি এখানে এমন হইতো যে, ভাই আমি বলেন। একটু ইন্টারফেয়ার করবো কি? হ্যাঁ মানে বলেন। এইখানে হচ্ছে যে এই চারটা মানুষ আছে, এই চারটা মানুষ সাপোজ এই যে কলার যেটা ছিল এটা হচ্ছে ওরা ফেলা রাখছে, পরে ওয়েট করতেছে কে এসে পড়ে, হুম। তারপরে সেই লোকটা এসে যখন পড়ছে তারপরে তারা জিনিসটা নিয়ে আশা করতেছে, এমন একটা স্টোরি তো এখানে অনেক হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই আমি বলতে চাইতেছিলাম আর কি। যদি আমি মানুষগুলারে পরে না দেখা আগেই দেখাইতাম যেখানে বসে কানাকানি করতেছে, তখন কিন্তু কি মনে হইতো যে ওরা এটা প্ল্যান করে ইয়া করছে। ঠিক আছে, তো একই জিনিস আপনি 10 রকম করতে পারবেন, 1 2 3 রকম না, 10 রকম করতে পারবেন। জাস্ট একটা জিনিসকে আগে ঘটাবেন আর একটা জিনিসকে পরে ঘটাবেন, এই কম্বিনেশন চেঞ্জ করেই এই জিনিসটারই আপনি 10টা ডিফারেন্ট স্টোরি বানায় ফেলতে পারবেন। সো নেক্সটটাতে চলে যাই, পোজ টু পোজ এন্ড স্ট্রেট অ্যাহেড। এই জিনিসটা অ্যানিমেশন আমরা যখন করি দুইভাবে করতে পারি। একভাবে হচ্ছে যে, একটার নাম হচ্ছে স্ট্রেট অ্যাহেড। একটা মানুষ আছে, মানুষটা হেঁটে সামনে যাবে, তো ও স্টার্টিং পয়েন্ট এটা ওর, আমি জানি না ও আসলে এখানে শেষ করবে নাকি একদম ফ্রেমের বাইরে গিয়ে শেষ করবে, না আরো আগে শেষ করবে, জানি না। মানে ডেস্টিনেশনটা জানি না, স্টার্টিং পয়েন্ট দেখতেছি, ডেস্টিনেশন জানি না। এর পরের ফ্রেমে আমরা জাস্ট এক ফ্রেম আগে জাস্ট একটু আগাইলাম, তারপর একটু আগাইলাম, তারপর একটু আগাইলাম। মানেটা হইলো যে আমি স্টার্টিং পয়েন্টটা জানি, ওর থেকে যাত্রা শুরু করলাম, এন্ড এক ধাপ এক ধাপ এক ধাপ করে অ্যানিমেশনটা করে করে সামনে আগাচ্ছি। স্টার্টিং থেকে আমরা ফাইনাল ডেস্টিনেশনে এক ধাপ এক ধাপ এক ধাপ করে আগাচ্ছি। এইভাবে যে অ্যানিমেশনটা করা হয় এটাকে বলা হয় স্ট্রেট অ্যাহেড, সামনে যাওয়া, সামনে এগিয়ে যাওয়া, স্ট্রেট অ্যাহেড। এগুলা থিওরি ইমপ্লিমেন্টেশনের যে বিষয়টা, এটা আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো। আর এখন আমরা দেখবো পোজ টু পোজ। পোজ টু পোজটা কি একটু দেখেন। আমরাও স্টার্টিং পয়েন্টটা জানি, ওর একটা হয়তো মিড পয়েন্ট জানি, তারপর ফাইনাল পয়েন্টটা জানি। সো আমরা স্টার্টিং পয়েন্ট, মিড পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের অ্যানিমেশনকে করে ফেলবো। এরপরে মাঝের কাজ করব, মানে স্টার্টিং পয়েন্ট আর মিড পয়েন্টের মাঝে আরেকটা অ্যাকশন মিস ছিল সেটা করব। এরপরে এই মিড আর ফাইনালের মধ্যে আরেকটা অ্যাকশন বাকি ছিল ওইটা করব, বুঝছেন? এটা হচ্ছে পোজ টু পোজ। সো অ্যানিমেশনে আপনি দুইভাবে করতে পারেন, স্ট্রেট অ্যাহেড অথবা পোজ টু পোজ। তো পোজ টু পোজের জন্য এই একটা এক্সাম্পল আমরা দেখি একটু। পোজ টু পোজে সবসময় এক্সট্রিম পোজ গুলা আগে তৈরি করে ফেলা হয়, তারপরে ফাইন টিউন করা হয়। ফাইন টিউন মানে পলিশ করা বলতে যেটা বোঝায় আর কি, একটা কাজ আমি করলাম, করার পর সেটারে এরপরে পলিশ করলাম। সো পোজ টু পোজ আগে এক্সট্রিম পোজ গুলা করা হয়, যেমন এখানে এখানে ফার্স্ট পোজ এইটা, দেন নেক্সট এক্সট্রিম পোজ এইটা, দেন নেক্সট এক্সট্রিম পোজ এইটা ল্যান্ড করার আগ মুহূর্তে, দেন নেক্সট এক্সট্রিম পোজ এইটা। সো 4টা এক্সট্রিম পোজ আগে অ্যানিমেশন করে ফেলা হয়, এর মাঝে কিছু করা হয় না, পরবর্তীতে মাঝের অ্যানিমেশন গুলো করা হয়। স্ট্রেইট অ্যাহেডে কি করা হয় ভাই দেখেন, স্টার্টিং পয়েন্ট জানি, এরপরে কোন পয়েন্ট, জাস্ট নেক্সট ধাপটাই হচ্ছে আমরা অ্যানিমেশন করি, নেক্সট ধাপ অ্যানিমেশন করি, নেক্সট ধাপ অ্যানিমেশন করি। তো স্ট্রেইট অ্যাহেড করলে অনেক সময় যেটা ঝামেলা হয়, আমরা টাইমের এস্টিমেশনটা, স্পেসের এস্টিমেশনটা ঠিক মতো করতে পারি না, তখন অ্যানিমেশনে গিয়ে ঝামেলা হয়। যেমন এখানে আমরা দেখতেছি স্ট্রেইট অ্যাহেড অ্যানিমেশন করতে গিয়ে যতটুক স্পেস আসলে যাবার কথা ছিল সে ততটুক স্পেস নিতে পারে নাই, সো একটু ঝামেলা হয়ে যায়। এই জন্য আমরা অ্যানিমেশনে পোজ টু পোজ অ্যানিমেশন মেথডটা ফলো করতে পারি। নেক্সট টপিকে চলে যাই। নেক্সট হচ্ছে ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং। যদিও আমার লেকচার শিটে যদি দেখেন ফলো থ্রু আর ওভারল্যাপিং দুইটা জিনিসের কথা লেখা আছে, বাট এক্সাম্পল ভিডিওতে 3টা জিনিস আছে, ফলো থ্রু, ওভারল্যাপিং, এর সাথে ড্র্যাগ নামেও আরেকটা অপশন আছে, ফিচারের কথা বলা আছে। আমরা ড্র্যাগটা দেখবো না, আমরা ওই দুইটা বুঝি। কোনো একটা অবজেক্ট যখন মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন ওই অবজেক্টটার সাথে আরো অন্য কোনো একটা সেকেন্ডারি অবজেক্ট লাগানো থাকে। যেমন আমরা এখানে দেখতেছি ওই ক্যাপের সাথে একটা ইয়ে দেওয়া আছে, অ্যান্টেনার মতো আছে, এটা একটা হইতে পারে। আরো কেসেস আমরা পরবর্তীতে দেখাবো, বাট এটা দিয়ে আমরা শুরু করি। তো দেখেন ভাই, এখানে অ্যাকচুয়ালি কোন অবজেক্টটা নড়ছে বলেন তো? মাথা, মাথা নড়ছে। এই যে এই অ্যান্টেনাটা আছে, এ কিন্তু নড়ে নাই, তাই না? মানে
ওর তো কোনো শক্তি নাই নিচ থেকে নড়ার, বা ও তো একটা গতির জন্য নিজেকে নিজে মোটিভেট করতে পারে না। বাট ও যেহেতু মাথার সাথে কানেক্টেড, আর মাথা যেহেতু নড়ছে, ও নড়ছে। ঠিক আছে, এটা হলো ফলো থ্রু। কি এটা বলেন তো? ফলো থ্রু। দুইটা জিনিস আছে, ফলো থ্রু আর ওভারল্যাপিং। ফলো থ্রু হচ্ছে এটা, একটা মেইন অবজেক্ট নড়তেছে দেখে ওই মেইন অবজেক্টের সাথে যে আরেকটা জিনিস লাগানো আছে সেও নড়বে। সিম্পল না? এই নড়াই শেষ নড়া না। দেখেন কি হয়েছে এখানে, এই নড়াই শেষ নড়া না কেন বললাম? দেখেন আচ্ছা, মাথার মুভমেন্টটা খেয়াল করেন ভাই, এত লড়ে কেন এটা? মাথাটা এভাবে আছে না, এটা ওর স্টার্টিং পজিশন। তারপর মাথাটা নড়তেছে 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 নড়তেছে, এইখানে গিয়েও মাথাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। দেখেন আমি সামনে আগাচ্ছি, মাথাটা কিন্তু আর আগাইতেছে না, মানে কি মাথার মুভমেন্ট ওখানে শেষ। বাট মজার ব্যাপার হইলো ভাই, এই যে মাথার সাথে মাথার নড়ার কারণে যে নড়তেছে, ওই যে উপরের ওইটা, টুপির উপর ওইটা, মাথার নড়ার কারণে যে নড়তেছে, সে কিন্তু আবার মাথা যখন থেমে যাচ্ছে তখন ও আর থামতেছে না, ও সামনে যাইতেছে। দেখছেন সামনে চলে গেছে, অথচ মাথা ফিক্সড ওখানে থেমে গেছে। পিছে যাইতেছে, আবার সামনে আসতেছে। দ্যাট মিনস আমার যেই সেকেন্ডারি অবজেক্টটা, সে একটা মেইন অবজেক্টের কারণে তার একটা গতি সে পাইছে, বাট গতি পাওয়ার পরে এমন গতি পাইছে যে মেইন অবজেক্টটা থেমে যাওয়ার পরেও ও থামতেছে না, ওর মধ্যে স্টিল একটা মোশন রয়ে গেছে, এন্ড সেটা কতক্ষণ থেকে গিয়ে তারপরে গিয়ে থামতেছে। সো এই দুইটা বিষয়কে আমরা একসাথে ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং বলতে পারি। কেমন? আচ্ছা, তো এটা এক্সাম্পল দিয়ে দেখাইলে আরো দেখানো যায়। বিড়ালের ক্ষেত্রে দেখেন, মেইন অবজেক্ট হচ্ছে বিড়ালের বডিটা, আর যে লেজটা আছে লেজটা হচ্ছে ওর সেকেন্ডারি অবজেক্ট। এটা যদি আমরা ধরি তাহলে এটার মধ্যে দেখবেন ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং আছে, এটার মধ্যে ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং নাই। সো আমরা যদি এক ফ্রেম করে আগাই, দেখেন এই যে এই লেজটা খেয়াল করেন, বিড়াল বসে যাওয়ার পরে ওর মধ্যে একটা স্লাইড মোশন ছিল, বাট এখানে কি হয়েছে, এখানে ওর লেজ যেমন ছিল অমনই আছে। এই যে দেখছেন এইভাবে করে, এইভাবে দেখছেন, এটা দেখতে কত লাইভলি লাগতেছে না? আর এটা দেখতে কেমন কাঠের মতো লাগতেছে না? কাঠের কাঠের বিড়াল। জাস্ট শুধু লেজের জন্য, এখানে লেজের মধ্যে ফলো থ্রু এন্ড ওভারল্যাপিং দিছে, এখানে এখানে ফলো থ্রু এন্ড ওভারল্যাপিং দিছে, এখানে দেয় নাই। জাস্ট এইটুক কাজের জন্য এই অ্যানিমেশন আর এই অ্যানিমেশনের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। তো আপনি চিন্তা করেন, আপনার একটা ফুল কাজের মধ্যে যদি জিনিসটা টোটালি মেনটেন করেন, কমপ্লিটলি মেনটেন করেন, তাহলে এটা কত সুন্দর হবে। আর যদি একটা টব আর একটা ফুলের জন্য দেখি, এখানে সেম, এটা হচ্ছে মেইন বডি, এটা আর ফুলটা হচ্ছে সেকেন্ডারি অবজেক্ট। দেখছেন এই যে টপ যাচ্ছে দেখে ফুলটা রওনা দিছে, টপ থেমে গেছে, বাট ফুলের মুভমেন্টটা কিন্তু এবার আর থামতেছে না, এই হালকা একটু বেশি মুভমেন্ট করে গিয়ে থামছে। সো এটা হচ্ছে ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং। আশা করি ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিংটা আমরা বুঝে ফেলেছি। তো এই জিনিসটা অনেক ক্ষেত্রে হইতে পারে। এই যে দেখছেন, এই যে এই কুকুরটার ক্ষেত্রে হচ্ছে কি, ওর যে মুখের অতিরিক্ত যে ফ্যাটি অংশটা, এটাই হচ্ছে একটা সেকেন্ডারি অবজেক্ট, এন্ড এটা মেইন যে মাথা হেড, ওটার সাথে কিন্তু এটা ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং সম্পর্কে জড়িত। তো এখানে দেখেন এই যে কালোটা হচ্ছে মেইন বডি, আর এটা কি ওর সেকেন্ডারি বডিটা। দেখছেন, এটা ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং। এটা তো ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং আপনি কেমন করতেছেন ওর উপর ভিত্তি করে কিন্তু ওই আপনি বুঝতে পারবেন অবজেক্টিভ। যেমন এখানে টিভি অ্যান্টেনা আর ফেদার লেখা আছে, বাট যখন লেখা ছিল না, এখন কিন্তু দুইটাকে সেম লাগতেছে, সেম অবজেক্ট, একটা গোল্লা একটা একটা ডান্ডা, একটা গোল্লা একটা ডান্ডা। তো অ্যানিমেশনটা দেখেন, অ্যানিমেশন দেখলেই আপনি বুঝবেন যে দুইটা আসলে দুই জিনিস। দেখেন, এখন দেখেন, এটা টিভি অ্যান্টেনা, এটা হচ্ছে ফেদার বা পালক। ঠিক হ্যাঁ, আমরা বুঝলাম ফলো থ্রু এই যে মাথার চুলটা ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং হচ্ছে। ভাই যে ওভারল্যাপিংটা একটু বুঝিনি। ওভারল্যাপিং হচ্ছে যে মেইন অবজেক্টটা মুভমেন্টের কারণে সেকেন্ডারি অবজেক্টটার মুভমেন্ট শুরু হওয়ার পরে, মানে শুরু হইলো, এটা তো হচ্ছে আপনার ফলো থ্রুটা। মেইন অবজেক্ট নড়ছে এই কারণে সেকেন্ডারি অবজেক্টটা নড়ছে, এটা ফলো থ্রু। হ্যাঁ। মেইন অবজেক্ট যখন নড়ে গিয়ে থামলো,
সেকেন্ডারি অবজেক্ট কিন্তু সাথে সাথে আর থামতেছে না, এরপরে একটু নড়াচড়া করতেছে, সো এটা হচ্ছে কি ওভারল্যাপিং। যে কুকুরের এটা দিয়েই দেখেন, কুকুরের এটা বুঝছেন তো, মেইন বডি থেকে ওর মাথাটা, আর সেকেন্ডারি বডি ওর এই যে এই ফ্যাটি যেই অংশটা মাথার সাথে লাগানো, এটা মাথা থেমে গেছে এখানে, বাট স্টিল এই যে ফ্যাটি অংশটা নড়তেছে। একটু সাটল, আর একটু যদি ক্লিয়ারলি দেখতে চান এই টবের ক্ষেত্রে হয়তো দেখলে বুঝতে পারবেন। দেখেন এই টব আর ফুলের এটা দেখেন, টব নড়ার কারণে ফুল নড়বে, রাইট? তো টব নড়ে এখানে আসার পর টব তো থামতেছে, টবটা এখান থেকে নড়ে এসে এখানে গিয়ে থামতেছে, তাহলে ফুলের উচিত ছিল থেমে যাওয়া, কিন্তু ফুলটা থামবে না। ফুলটা কি করবে, টবটা থেমে যাওয়ার পরেও ফুলটা একটু নড়াচড়া করবে। দেখেন এই যে টব এখানে থেমে গেল, বাট ফুলটা স্টিল নড়াচড়া করতেছে। টব থেমে গেছে, আর দেখেন ফুল ডানে গেল, বামে গেল, তারপর এসে থামলো। এটা হচ্ছে কি ওভারল্যাপিং। সেকেন্ডারি অ্যাকশন। সেকেন্ডারি অ্যাকশন না, এটা ওভারল্যাপিং, ফলো থ্রু এন্ড ওভারল্যাপিং। সেকেন্ডারি অ্যাকশন অন্য জিনিস, পরে আমরা দেখবো, পরে আরেকটা ইয়ে আছে। ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা, ওভারল্যাপিং এর বিষয়ে একটা কোশ্চেন ছিল যে ওভারল্যাপিং কি শুধু মানে কোনো মেইন অবজেক্টটা পোজ হওয়ার ক্ষেত্রে কি শুধু ব্যবহার হবে, রাইট? কি হওয়ার ক্ষেত্রে? পোজ না হয় তাহলে ইউজ হবে না, শুধু ফলো থ্রুটাই দিতে থাকবে। হ্যাঁ হ্যাঁ। ওকে ভাইয়া। আপনি আপনি চিন্তা করেন, আপনি গলার মধ্যে একটা মাফলার পেঁচায় দৌড় দিলেন, মাফলার গলার মধ্যে পেঁচানো, আপনি দৌড় দিছেন, হ্যাঁ মাফলারটা একটু লম্বা, তাহলে কি হবে বলেন তো? আপনি যতক্ষণ দৌড়াচ্ছেন মাফলারটা পিছনে উঠতে থাকবে না, উঠতে থাকবে না, ইয়েস উঠতে ভাইয়া। থাকবে। সো কি হচ্ছে, আপনার মাফলারটা আপনাকে ফলো করতেছে আপনাকে। আপনার মাফলারের নিজস্ব দৌড়ের শক্তি নাই, আপনার দৌড়ের শক্তি আছে, তো আপনি দৌড়াচ্ছেন এন্ড আপনার সাথে যেহেতু মাফলারটা কানেক্টেড, তো মাফলারটা কিন্তু আপনার সাথে সাথে গতিশীল হইলো, দ্যাট মিনস ফলো থ্রু করতেছে। ভাইয়া, ফ্ল্যাগের এক্সাম্পল একটা হইতে পারে, আমরা যে হ্যাঁ। স্ট্যান্ডের মধ্যে ফ্ল্যাগ যে উড়াই হ্যাঁ খেলাধুলার সময়। হ্যাঁ ফ্ল্যাগের এক্সাম্পল হইতে পারে, আপনি লাঠি নাড়াচ্ছেন, ফ্ল্যাগও নড়তেছে, লাঠি থামাই দেওয়ার সাথে সাথেই ফ্ল্যাগ কিন্তু একদম সাথে সাথে থেমে যায় থামে না। সো একটু নড়াচড়া করে দেন থামে, সো ওটা হচ্ছে ওভারল্যাপিং। আমরা এরপর যাবো স্লো ইন আর স্লো আউট। দুইটা গাড়ি একই সাথে রওনা দিচ্ছে, এই গাড়ির মধ্যে স্লো ইন স্লো আউট আছে, এই গাড়ির মধ্যে স্লো ইন স্লো আউট নাই, তাহলে এই গাড়িটা আমরা কি দেখবো, প্রত্যেক ফ্রেমে সমান দূরত্ব অতিক্রম করতেছে। দেখেন প্রত্যেক ফ্রেমে একই পরিমাণ জায়গা আগাইতেছে। ফ্রেম বুঝেন তো, এই যে এইটা এক ঘর আগানো হচ্ছে এক ফ্রেম আগানো, and প্রত্যেক ফ্রেমে সে সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে, সমান পরিমাণ। দ্যাট মিনস এটা একটা মেকানিক্যাল ফিল দিচ্ছে আপনাকে। আর উপরের গাড়িটা কি হইলো, উপরের গাড়িতে স্লো ইন স্লো আউট আছে, ও চলার শুরু করার সাথে সাথে ওর মধ্যে স্পিড আসেনি, আস্তে 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 করে বাড়তেছে স্পিড, আস্তে আস্তে করে বাড়তেছে, এইখানে সে অনেক টপ স্পিডে আছে, পরে আবার থামার সময় গিয়ে সে আস্তে আস্তে করে থামতেছে। তো আশা করি এই জিনিসটা বুঝাইতে হবে না, আপনারা বুঝে গেছেন। এটাতে ভাবছিলাম একটু যে কি ফ্রেমের মতো না, কিসের মতো? কি ফ্রেম যে ইজি ইজি আউট এরকম না? আর কি বলেন কি ফ্রেমের মতো না, এটাই আমরা কি ফ্রেম দিয়ে করছি গত ক্লাসে। ইয়েস, এটা তো ভাই থিওরি, স্লো ইন আর স্লো আউট, যে কোনো জিনিস যখন গতি মানে যাত্রা শুরু করবে বা কোনো কিছু একটা ঘটনা ঘটা শুরু করবে, ফার্স্টেই সে পিক মোমেন্টে পিক স্পিডে থাকবে না, আস্তে আস্তে পিকে যাবে। এটা এখন গাড়ি হোক বা ওই যে মাথা উঠানো হোক বা এনিথিং এনিথিং যেটা মুভমেন্ট করতেছে, মুভমেন্ট শুরু করার মোমেন্টটাতে ও পিক স্পিডে থাকে না, আস্তে আস্তে স্পিড গেইন করে, আস্তে আস্তে স্পিড গেইন করে একটা টপ স্পিডে যায়, এবং টপ স্পিড থেকে আস্তে আস্তে আবার স্পিড কমায় সে জিরো পজিশনে বা ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছায় আর কি। সো এই জিনিসটা আমরা আফটার ইফেক্টস এর কি ফ্রেম দিয়ে কেমনে করতে হয় সেটা গত ক্লাসে দেখছিলাম, এটাই বুঝছেন নাকি? না বুঝলে বললেন, আমি না ভাই বুঝতে পারছি। এটা দেখেন, ওই আপনি যদি স্লো ইন স্লো আউটটা না রাখেন তাহলে আপনার কাজটা অনেক মেকানিক্যাল লাগবে। রোবটের অ্যানিমেশন যদি করেন, সেই ক্ষেত্রে স্লো ইন স্লো আউট ইচ্ছাকৃত ভাবে দেওয়া যাবে না। এই যে দেখছেন এটার মধ্যে স্লো ইন স্লো আউট আছে না? নাই মনে হয়, নাই। বাট পরে একটা এক্সাম্পল দেখবো, এটার মধ্যে স্লো ইন স্লো আউট আছে, যে কারণে এটাকে অনেক লাইভলি লাগবে। আবার এটার মধ্যেও স্লো ইন স্লো আউট নাই, এখন আছে। গ্রাফ বুঝাইছিলাম ওই দিন, দেখছেন? হ্যাঁ, স্পিড গ্রাফ। ইয়েস, এই গ্রাফ আপনার অনেক কাজে লাগবে। ক্লাস হয়তো ফাঁকিবাজি করে আসছেন স্কুল কলেজে,
অ্যানিমেশনে ফাঁকিবাজি করে লাভ নাই, আগাইতে পারবেন না। হ্যাঁ, জানেন আপনাকে রিপ্লেস করার জন্য এআই বসে আছে, যা বানাচ্ছে। হ্যাঁ, আপনার বসে আছে তো। আপনি যদি এসব না জানেন, কন্ট্রোল করবেন এআই কে কন্ট্রোল না করতে পারলে অন্য কেউ যে ভালো গ্রাফ বুঝে, যে ভালো ম্যাথ বুঝে, ইজিলি আপনাকে অতিক্রম করে ফেলতে পারবে। তো এগুলা ভয় পাওয়ার কিছু নাই। আমি দেখাই দিচ্ছি যে এই জিনিসগুলো আপনার লাইফে কাজে লাগবে। আজকে না, আপনার 2 বছর লাগুক, 5 বছর লাগুক, 10 বছর লাগুক, এগুলো লাগবে। এগুলো সো ওই স্লো প্রসেসে হইলেও আপনার যদি কষ্ট হয় বুঝতে, স্লো প্রসেসে আগান, নো ইস্যু। সো নেক্সটটাতে চলে যাই। আর্ক। আর্ক মানে কি? বক্রতা, যেটা বললাম। স্ট্রেট লাইন একটা বাঁকা লাইনের থেকে ভালো না। অ্যানিমেশনের ক্ষেত্রে কথাটা সত্যি। আসলে যেটা হয় নেচারে, প্রকৃতিতে স্ট্রেট জিনিস হয় না, খুব কম হয়, মানে হয় না বললেই চলে। গাছের থেকে যখন একটা পাতা পড়ে, ওটা কিন্তু স্ট্রেট পড়ে না। তারপরে যখন ঢেউ আসে, ঢেউ কি স্ট্রেট আসে? স্ট্রেট ঢেউ আসে? আসে না, বাঁকা হয়ে আসে, তাই না? প্রকৃতিতে দেখবেন যে সবকিছুর মধ্যে একটা বক্রতা থাকার একটা টেন্ডেন্সি আছে। একেবারেই যে থাকে না তা না, থাকে হয়তো কিছু, বাট সেটা খুব কম। সো নেচার, প্রকৃতি বক্রতা পছন্দ করে। এন্ড আমরা, একজন মানুষ যখন তার দৈনন্দিন জীবনে চলাফেরা করে, এবং ছোট থেকে যখন একটা মানুষ বড় হয়, আসলে সে তার আশেপাশে প্রচুর বক্রতা দেখে দেখে বড় হয়। ধরেন ভাই, আপনি একটা বল, টেনিস বল, ছোট্ট একটা টেনিস বল এখান থেকে মারবেন দূরে, কি হবে? একটা বক্রতা তৈরি করে সামনে গিয়ে তারপর মাটিতে পড়বে না? আমাদের ব্রেইনটা এই বক্রতা দেখেই অভ্যস্ত। এই কারণে আমরা অ্যানিমেশনের মধ্যে যদি বক্রতাটা আনতে পারি, এটা অডিয়েন্সের কাছে বেশি একসেপ্টেবল হয়, বেশি পছন্দনীয় হয়। তিনটা বল, মানে তিনটা বল না, সরি, একটাই বল, একটা বলে তিনটা পজিশন। বলটা যদি আপনি এইভাবে অ্যানিমেশন করেন যে এখান থেকে আছে, সাই করে এখানে গেল, তারপর এখান থেকে সাই করে এখানে গেল, দেখতে ভালো লাগবে না। দেখেন, ভালো যে লাগে না, দেখেন ভালো লাগে, কম ভালো লাগে। বাট এটাকে যদি বক্রতা দিয়ে দেন, আর্ক দিয়ে দেন, এই যে একটু আগে গেছিল কি সোজাসুজি, এখান থেকে সোজা এখানে, এখান থেকে সোজা এখানে, বাট এটা না করে সেম জায়গাতেই যাবে, এখান থেকে এখানে যাবে, আর এখান থেকে এখানে যাবে, কিন্তু হালকা বাঁকা পথে। তাহলে এটা দেখতে অনেক বেশি স্মুথ লাগে, অনেক বেশি ন্যাচারাল লাগে। বুঝছেন? ন্যাচারাল লাগে না? এই যে এইভাবে গেলে ন্যাচারাল লাগে না, এটা বাস্তব না। এটা আপনি বাস্তবে কখনো দেখেন নাই বল এভাবে যায়। বাট আপনি যদি এভাবে ওর চলার পথটাকে কার্ভ করে দেন, বেটার লাগবে। সো এটাকে আবার একটু বাস্তব এক্সাম্পলে দেখি। যেমন ওর মাথাটা নড়তেছে, এখান থেকে টার্ন করে এখানে গেল, ও কিন্তু একটা স্ট্রেট লাইন মেনটেন করছে। খেয়াল করেন নাকটা এখান থেকে এইভাবে এসে এখানে গেছে। হ্যাঁ, ও একদম মিলে গেছে। নাক এখানে ছিল। আচ্ছা, আমি একটা ইয়া দিই, স্কেল আনি, স্কেল। মাথার টপ লাইন, মাথার ডাউন লাইন, আর নাকটা দিলাম। দেখেন, সরি, আগেরটা দেখাই। আরে, এটা পার করে আসছি নাকি? হ্যাঁ, এই যে এটা ছিল এর আগে, যেটা স্ট্রেট লাইন, ওর মাথাটা বাম থেকে ডানে গেছে কিভাবে? স্ট্রেট লাইনে। কেমনে বুঝলাম? এই যে তিনটা রুলার দিয়ে দিলাম, রুলার গুলো স্ট্রেট। খেয়াল করেন মাথার টপ পজিশন, বাম থেকে সে ডানে ঘুরে গেছে, তো মাথার টপ পজিশন, মাথার বটম পজিশন, নাকের ভার্টেক্সটা, মানে নাকের যে টপ পজিশনটা একেবারে স্ট্রেট লাইন মেনটেন করে কিন্তু ভাই বাম থেকে ডানে গেছে, তাই না? বুঝছেন এটা? সবাই দেখছেন? জি ভাই। ওকে, এটা হচ্ছে কি স্ট্রেট লাইনে করলাম। বাট আমরা যদি এটা আর্ক মেনটেন করতাম, এই যে এটা দেখছেন, এখন দেখেন আর্ক মেনটেন হয়েছে। এই যে দেখেন আর্ক মানে কি, এই মোমেন্টে এই মাথার টপ পজিশনটা খেয়াল করে, অন্য কিছু না, এটা এখানে, তারপরে এখানে 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 এখানে। তার মানে কি এইরকম একটা কি বক্রতা পথ মেনটেন করছে না? জি ভাই। হ্যাঁ, এন্ড এই কারণে পরের অ্যানিমেশনটা, যেটার মধ্যে আমরা আর্ক দেখলাম, এটা অনেক বেশি মজাদার আমাদের কাছে, অডিয়েন্সের কাছে অনেক বেশি ভালো লাগবে। এটা বোরিং এন্ড বুঝা যাচ্ছে
কম কোয়ালিটি কাজ। এটা দেখেন কত লাইভলি এটা, ঠিক আছে। আশা করি আর্কের বিষয়টা বুঝছেন। আমরা চেষ্টা করব আমাদের অ্যানিমেশন গুলা যেন আর্টটা মেনটেন করে। এর আগে আমরা দেখছিলাম কি ভাই একটা জিনিস, অ্যান্টিসিপেশন দেখছিলাম, তারপরে ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং দেখছিলাম। এই দুইটা জিনিসে কি হয়েছিল, অ্যান্টিসিপেশনে একটা মেইন অ্যাকশন হওয়ার আগে একটা ওই অ্যাকশনের অপোজিটে একটা রিয়াকশন হয়েছিল। ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং এটার মধ্যে কি হয়েছিল, একটা মেইন অ্যাকশন হয়েছে and ওটাকে ফলো করে আরেকটা কিছু হয়েছে। সেকেন্ডারি অ্যাকশন আরেকটা জিনিস, এটাও অলমোস্ট সেমই মনে হবে আপনাদের কাছে, বাট না, সেম না। এখানেও একটা অ্যাকশন হয় মেইন অ্যাকশন, তাকে তার পরবর্তীতে পরিপ্রেক্ষিতে আরেকটা অ্যাকশন হয় যেটাকে সেকেন্ডারি অ্যাকশন বলতেছি। তবে এই জিনিসটা আগে দুইটা থেকে আলাদা কেন, কারণ মেইন অ্যাকশনকে সাপোর্ট করে, মানে এমফাসাইজ করে ওর ঘটনাটা। এইখানে যেটা হচ্ছে এটা ওভারল্যাপিং অ্যাকশন। এখানে একটা ক্যারেক্টার হাঁটতেছে, বুঝতেছেন ওর মনের অবস্থা? ওর মনের অবস্থা বোঝা যাচ্ছে না? রেগে আছে, রেগে রেগে হাঁটে যাচ্ছে, তাই না? বুঝতেছেন? কিন্তু আমরা যদি ওর উপরের অংশটা বাদ দিয়ে দিই, হাঁটাটা দেখি, আমরা কি বুঝতেছি ওর মনের অবস্থা? আমি যদি ফার্স্টে এটা দেখাইতাম, আপনি বুঝতেন যে এটা যে যার পা, সে তার মনের অবস্থাটা কি বুঝতেন না। এখন বুঝতেছেন কেন? কি দেখে? এই যে ওর মুখটা দেখে আর ওর হাতের মুখটা দেখেন, হাতের মুখটা বন্ধ হয়ে আছে। এই দুইটা জিনিস দেখে আপনি বুঝতেছেন ও রেগে আছে। এই জিনিসটা আমরা কয়েকটা ভেরিয়েশন দিয়ে আমরা এখানে খেয়াল করব। এখানে একটু বলে নিই, এখানে একটা অ্যাকশন হবে, অ্যাকশনটা হইলো যে ও দরজায় টোকা দিবে, নক দিবে, এই ক্যারেক্টারটা দরজায় নক দিবে, এটা হচ্ছে অ্যাকশন। বাট এই নক দেওয়াটাই ভিন্ন ভিন্ন স্টোরিকে রিপ্রেজেন্ট করবে সেকেন্ডারি অ্যাকশনের উপর ভিত্তি করে। জিনিসটাকে একটু দেখেন, দেখলে বুঝবেন আশা করি। নক দিল, এখানেও সেকেন্ডারি অ্যাকশনটা ওর এই হাতটা খেয়াল করবেন, এই হাতের উপরে ডিপেন্ড করে স্টোরি বা ঘটনাটা কিন্তু বদলাই যাচ্ছে। দেখেন আমরা মোটামুটি চারটা দেখছি, চারটা ভ্যারিয়েশন। আমি একটু ডিসক্রাইব করি, বুঝতে সুবিধা হবে যারা বুঝেন নাই। দরজা আছে ফিক্সড, এটাতে কোনো কিছু নাই। এই হাতটা আছে, ও হাতটা দিয়ে নক দিতেছে, এটাও ফিক্স। এই হাতটা আমরা চারটা ভ্যারিয়েশন দেখলাম, চারটা ভ্যারিয়েশনে এই হাত সেম কাজ করবে। তো চারটা ভ্যারিয়েশনে চার রকম কাহিনী কে করছে। এই পিছনের হাতটা দেখেন, এইখানে এই হাতটা নর্মাল আছে, দেখে কি মনে হচ্ছে ও নর্মালি নক দিতেছে, ঢুকতে চায়, একটু রাশের মধ্যে আছে ও। এটা দেখেন, এখানে হাতটা স্ট্রেইট, আগেরটার তুলনায় স্ট্রেইট, এমনে গেছে এমনে নামছে, হাতটা মুট করা, মানে কি ওর রেগে আছে, তাই না? এটা দেখে মনে হচ্ছে না ওর নক করতেছে রেগে রেগে। আগেরটা দেখেন, আগেরটা দেখে মনে হইতেছে নর্মালি নক করতেছে, নর্মালি নক করতেছে, রেগে নক করতেছে। এটা দিয়ে দেখেন ও রোমান্টিক মোডে আছে, খুললেই হয়তো মনে হচ্ছে যে ও সারপ্রাইজ বলে উঠবে, বা হ্যাপি হ্যাপি বার্থডে বা হ্যাপি অ্যানিভার্সারি কিছু একটা বলে উঠবে। ও একটা সফট মুডে আছে। কেমনে বুঝলাম? ওর এই সেকেন্ডারি অ্যাকশনটা দেখে, তাই না? বাট ফার্স্টের যে নক করছে ওইটা কিন্তু সেমই। এবার এটা দেখেন, এটা দেখে কি বোঝা যাচ্ছে? ও একটু চুরি করে এখানে নক দিতেছে, তাই না? হাতটা গুড়ে এনে বুকের কাছে রাখছে। সো এই পার্টটা দেখে আমরা বুঝলাম যে ও হাইড এন্ড সিক করতেছে, আর চুরি করে এখানে ঢুকতে চাচ্ছে, এরকম কিছু একটা লুকোচুরি করতেছে। তো ভাই দেখছেন, এখানে মেইন অ্যাকশনটা নক দেওয়া, বাট এই নক দেওয়াকে ভিন্ন রকম করে ফেললো কে? এই হাতটা, এই সেকেন্ডারি অ্যাকশনটা। সো আপনার স্টোরিকে, আপনার অ্যানিমেশনের মধ্যে একটা ভিন্ন গল্প নিয়ে আসতে পারে আপনার সেকেন্ডারি অ্যানিমেশন। সো আমরা যখন কাজ করব এই জিনিসটা আমরা মাথায় রাখবো, এন্ড অবভিয়াসলি মাথায় রাখতে হবে সেকেন্ডারি অ্যানিমেশন অ্যান্টিসিপেশন না, সেকেন্ডারি অ্যানিমেশন ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং না। এটা থার্ড একটা জিনিস, আরেকটা জিনিস, কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস এখানে লেখা আছে। আচ্ছা, এটা এরপর কিন্তু একটু ইয়া বলা যায়, আপনার শরীরের যে ভাব আছে, শারীরিক যে ভাব, এটাকে বলা যায় সেকেন্ড রিয়াকশন। শুধু এটাকে বলা যায় না, এটা তো একটা এক্সাম্পল। আচ্ছা,
টাইমিং, আমরা টাইমিংটা যদি একটু দেখি, টাইমিং এখানে আরো এক্সাম্পল আছে, ওগুলো দেখলে বুঝতে পারবেন সেকেন্ড থেকে। বেসিক্যালি কত ফ্রেম নিয়ে আমরা কাজ করতেছি ওর উপর বেস করে একটা অ্যানিমেশন স্মুথ অ্যান্ড ইয়া হয় আর কি। স্মুথের অপোজিট কি? আনস্মুথ হয়। তো এটা এখানে বলতেছে টাইমিংটা ফ্রেমের সাথে টাইমিং ডিরেক্টলি সম্পর্কযুক্ত। আমরা এটা ওই যে এফপিএস যখন শিখছিলাম তখন দেখছিলাম। দেখেন এইখানে এই যে উপরের প্লেনটা আছে ওর এখানে ফ্রেম অনেক, আর নিচের প্লেনের জন্য ফ্রেম কম, 1 2 3 4 5 কয়েকটা গোনা যাচ্ছে, কেমন গোনা যাচ্ছে। তো অ্যানিমেশনটা যদি দেখেন, দেখছেন এটা স্মুথ না, এটা স্মুথ। সো আপনি যদি স্মুথ কাজ করতে চান তাহলে হচ্ছে আপনাকে এফপিএসটা নিয়ে দেখতে হবে। তো এখন স্মুথের জন্য যদি আপনি বলেন যে ভাই আমি 60 এফপিএস এ কাজ করবো, 120 করবো, তা না। স্মুথ বলতে আমরা আমাদের আফটার ইফেক্টস যেটা করি এটার অপটিমাম যেটা, এটা 24 বলছিলাম আগে। সো 24 ফ্রেম রেটই আমরা মেনটেন করব। আপনি যদি এফপিএস কমায় দেন, টাইমিংটা কমিয়ে দেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই এফেক্ট, এরকম এফেক্ট পাবেন। আর যদি এফপিএস বাড়াই দেন এই এফেক্ট পাবেন। বাড়ানো বলতে আমরা ম্যাক্সিমাম অ্যানিমেশনের ক্ষেত্রে 24 বুঝবো, কমাইলে হচ্ছে এটা 8 হইতে পারে, 2 হইতে পারে, এটা কমাইলে হচ্ছে আপনি, এটা আপনার প্রয়োজনীয়তার উপরে ডিপেন্ড করবে। বাট বাড়াইলে আমরা 24 30 এর বেশি আর বাড়াবো না আর কি, এটা অপটিমাম হয় না। So, আশা করি এটা সবাই বুঝতে পারছেন। নেক্সটটা চলে যাবো এক্সাজারেশনে। এরপর আর আমাদের একটা আছে অ্যাপিলটা আছে, শুধু এটা আমরা স্কিপ করবো। ভাইয়া ইফেক্টের নামটা কি? ওই যে স্টপ মোশনের জন্য বলছিলেন। পোস্টারাইজ টাইম। পোস্টারাইজ টাইম দিলে আপনি এফপিএসটা ওই স্পেসিফিক একটা লেয়ারের জন্য এফপিএসটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এক্সাজারেশন না, এটা কি একটু দেখি। আমরা রিয়েল লাইফে যা দেখি সেটাই যদি আমরা অ্যানিমেশনে আনি, এটা আমাদের অনেক ক্ষেত্রে ভালো লাগবে না। তো এই কারণে আমরা কার্টুনের ক্ষেত্রে কি করি, রিয়েল লাইফে যেটা দেখি তাকে একটু অতিরিক্ত করি। তো এইটার ইংলিশে হচ্ছে এক্সাজারেশন। যেমন দেখেন, আমি যদি এক্সাম্পলে যাই, বোঝা সহজ। হ্যাপি, এটা একটা রিয়েল, মানে একটা মানুষ হ্যাপি হইলে এরকম হইতেই পারে, ওর মুখের কার্ভের টু পর্যন্ত হইতে পারে, চোখের কার্ভের টু পর্যন্ত হইতে পারে। এটা কি? এটা হচ্ছে এক্সাজারেশন। কি হইলো এক্সাজারেশনটা? কেন এক্সাজারেশন? ওর মুখটা কিন্তু নাকের এইখানে উপরে চলে গেছে, নিচে অনেক অংশ ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো এটা কিন্তু রিয়েলে আর আসলে হয় না। রিয়েলে একটু হয়, বাট এই জিনিসটা রিয়েলে হয় না। এটা আমরা কার্টুনে করেই করতে পারি, সো দ্যাট জিনিসটা অ্যাপিলিং হয়। রাগ, অতিরিক্ত রাগ, সো এটাই হচ্ছে এক্সাজারেশন। কোন একটা কিছু অতিরিক্ত করা যেটা আসলে রিয়েলিস্টিক ভাবে হয় না, সম্ভব না, সেটাকে আমরা অতিরিক্ত করি বা এক্সাজারেট করি, সো দ্যাট জিনিসটাকে কার্টুনি ফিল দেওয়া যায়। মানে এক্সাজারেশন আসলে করতেই হবে বিষয়টা তা না, কখন করবেন, কতটুকু করবেন, এটা আপনার পারপাসের উপর ডিপেন্ড করবে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। আর বাচ্চাদের জন্য অ্যানিমেশন বানাইলে আপনি এক্সাজারেশন বেশি করবেন, বাট যদি একটা কর্পোরেট ভিডিও করেন এক্সাজারেশন তো করবেন না, বা করলেও খুব সাটল ভাবে করবেন, খুব নিয়ন্ত্রিত ভাবে করতে হবে। লাস্ট থিং যেটা, এটা স্কিপ করতেছি কেন অলরেডি বলছি 2 3 বার। লাস্ট থিং হচ্ছে অ্যাপিল। অ্যাপিল মানে আকর্ষণ। আসলে অ্যাপিলের আবার কোনো ইয়া নাই, স্পেসিফিক এই জিনিসটা নাই যে এটার অ্যাপিল বলে ওইটার অ্যাপিল বলে। অ্যাপিল হচ্ছে যেই জিনিসটা করলে আপনার কাজটা আকর্ষণীয় হবে সেটাই অ্যাপিল। এখন অ্যাপিলের জন্য আপনি স্কোয়াশ এন্ড স্ট্রেচ দিতে পারেন, অ্যান্টিসিপেশন দিতে পারেন, স্টেজিং দিতে পারেন, স্টেজিং করতে পারেন, ইচ এন্ড এভরিথিং, যে এটা অ্যাপিল বাড়াইতে হেল্প করবে। সো আপনি যখন অ্যানিমেশন করবেন আপনার মাথায় থাকতে হবে 12 নম্বর একটা রুল আছে, সেটার নাম অ্যাপিল। দ্যাট মিনস আমার যে কাজটা এটাকে আরো আকর্ষণ করতে হবে, আরো আকর্ষণীয় করতে হবে। তো এটা কালার দিয়ে হইতে পারে, অনেকভাবে হইতে পারে। সো আমি দেখি এখানে এখানে কি আছে। আচ্ছা, এখানে আর্ট রিলেটেড কোন কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে আপনি একটা ক্যারেক্টার, যেমন এইগুলা আর্ট রিলেটেড ইনস্ট্রাকশনটা এরকম যে ক্যারেক্টার এইভাবে আঁকছেন, সবগুলো এইভাবে আঁকছেন, বাট আপনি যদি ক্যারেক্টারের মেইন শেপ গুলাকে এইভাবে করেন তাহলে এটা বেশি অ্যাপিলিং হয় আর কি। অ্যাপিল যেটা, অ্যাপিল অনেকভাবে বাড়ানো যায়, মানে স্পেসিফিক এমন নাই যে এটাকে অ্যাপিল বলে, তা না, যে কোনো ভাবে অ্যাপিল বাড়ানো পসিবল হয়। প্রপোর্শন দিয়ে অ্যাপিল বাড়ানো পসিবল হয়। যে মিস্টার বিনকে আমরা যদি এইভাবে দেখি যে ডানে বামে যেভাবে আছে, এটা কিন্তু নর্মাল, একটা নর্মাল মাথা, মানে বডির তুলনায় মাথার
শেপটা নর্মাল। সো এটা কি অত একটা অ্যাপিলিং না, বাট মাথাটা কি করছে দেখছেন না, একটু বড় করে দিছে, আইব্রোটা দেখেন, এই জায়গাগুলো দেখেন একটু একটু কি আছে মানে প্রপোর্শনালি এগুলো একটু বেশি, মাথাটা সাইজে বড়। সো এই জিনিসটাই এই মিস্টার বিনের কার্টুনটার ক্ষেত্রে অ্যাপেল ক্রিয়েট করছে। এই জিনিসটা, এই যে অ্যাপেল বিষয় বাড়ানোর যে বিষয়টা, এটা হচ্ছে আবার বলি স্পেসিফিক কোনো রুল নাই, স্পেসিফিক কোনো পয়েন্টার নাই, এটা 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 করলে এটা অ্যাপেল বাড়বে এরকম কিছু না। এটা এক এক ক্ষেত্রে এক এক রকম হইতে পারে। ওকে, আবার মাথা বড় করছে, তারপর আবার ওর বডি ছোট করছে। সো ফার্স্ট অবস্থা থেকে লাস্ট অবস্থায় যখন গেছে ওর অ্যাপেল কিন্তু এই যে এখান থেকে এখানে দেখছেন কেমন দেখাচ্ছে, আর এখানে কেমন দেখাচ্ছে, আর একটু কিউট লাগছে। অনেক সময় আমরা কাজ জটিল করে ফেলি, কখনো কখনো এমন হয় আমার অডিয়েন্স আসলে জটিল চায় না, ও জটিল পছন্দ করে না। সো তখন আপনি সিম্পল করবেন, বাট মেইন জিনিসটা মেনটেন করে। সো এটা হচ্ছে আপনার অ্যাপিল বাড়াইতে হেল্প করবে। তো এগুলোই ছিল আমার প্রিন্সিপাল, 12টা প্রিন্সিপাল। এখন আমি লাস্ট একটা জিনিস দিয়ে শেষ করব, সেটা হচ্ছে ভাই এই যে 12টা প্রিন্সিপাল শিখলাম দেখলাম, এখন আমি যখন ভাই একটা অ্যানিমেশন করতে যাব, একটা এক্সপ্লেইনার ভিডিও বানাইতে যাব, আমার করণীয় কি শিখলাম বা এখান থেকে কি নিয়ে কি অ্যাপ্লাই করব। 12টা প্রিন্সিপালের মূল উদ্দেশ্য হচ্ছে এইটা না যে আপনার একটা অ্যানিমেশনের মধ্যে 12টা প্রিন্সিপালই থাকতে হবে বা দিতেই হবে এরকম না। বিষয়টা হচ্ছে যে আপনার অ্যানিমেশন যেটা আপনি করতেছেন ওইটার পারপাস, ওইটার সিচুয়েশন, ওইটার বুঝে আপনি ম্যাক্সিমাম কতগুলো প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে পারতেছেন। যত বেশি প্রিন্সিপাল আপনি অ্যাপ্লাই করতে পারবেন একটা অ্যানিমেশনের মধ্যে, এই অ্যানিমেশনটা তত বেশি ভালো হবে। বাট বিষয়টা আবার এমন না যে জোর করে একটা জিনিসের মধ্যে 12টা ঢুকাই দিবেন, তা না আর কি। যতটা ডিমান্ড করে আমরা এই জিনিসটা কিন্তু আমার এখানে অনেকেই আছে যারা অলরেডি আফটার ইফেক্টস কিন্তু পারে, তাই না? অনেকেই আছে মোশন গ্রাফিক্স পারে, কাজটা করছে। আমি অনেকের কাছ থেকে পাইছি, আপনাদের মধ্যে থেকে আবার বাইরেরও অনেক থেকে পাইছি যে ভাই আমি অনেকদিন করি না, আমার কাজ সুন্দর হয় না। বেশ কয়েকটা কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে প্রিন্সিপাল গুলা জানে না, জানলেও অ্যাপ্লাই করতে পারে না বা করতে পারে না। তো একটা জিনিস অ্যাপ্লাই করার জন্য আমার জিনিসটাকে জানতে হবে, বুঝতে হবে, স্কোয়াশ এন্ড স্ট্রেচ বুঝতে হবে। অ্যাপ্লাই করবো আমরা পরে, অ্যাপ্লাই করা শিখতেও সময় লাগবে। আজকে স্কোয়াশ এন্ড স্ট্রেচের নাম শিখলাম, এটা দিয়ে কি বুঝে এটা শিখলাম, ভালো, কিন্তু অ্যাপ্লাই করতে আজকেই আপনি পারবেন না, কালকেই পারবেন না। এগুলা প্র্যাকটিস করে হাতে তোলা সময় সাপেক্ষ ব্যাপার, তবে জিনিসটা জানতে তো হবে। এরপরে আমি প্র্যাকটিস হিসেবে যেটা আপনাদেরকে সাজেস্ট করবো, বলবো আপনারা যখন একটা অ্যানিমেশনের কাজ দেখবেন, ফাইন্ড আউট করার চেষ্টা করবেন যে এটার মধ্যে স্কোয়াশ এন্ড স্ট্রেচ আছে নাই, অ্যান্টিসিপেশন আছে নাই, স্ট্রেচিং আছে নাকি নাই, পোস্ট টু পোস্ট করছে না স্ট্রেট অ্যাড করছে, কোনটা করছে, নিজেরা গেস করা ট্রাই করবেন। ফলো থ্রু এন্ড ওভারল্যাপিং করা হয়েছে নাকি নাই, আচ্ছা অমুক জায়গায় তো ফলো থ্রু এন্ড ওভারল্যাপিং করতে পারতো কিন্তু সে তো করে নাই, করলে আরো ভালো লাগতো। আপনি তখন মনে মনে কল্পনা করে ফেলতে পারবেন, আপনার ইমাজিনেশন পাওয়ারটা বাড়বে। আপনি একটা ভিডিও দেখতেছেন, দেখতে দেখতে আপনি নিজে নিজে কল্পনা করবেন, আচ্ছা এখানে তো ফলো থ্রু এন্ড ওভারল্যাপিং দেওয়া যাইতো, দিলে কেমন দেখাইতো, বা এখানে এটা স্ট্রেট গেছে, স্ট্রেট না হয়ে আর্ক করে গেলে দেখতে ভালো লাগতো, অথবা লাগতো না। মানে আর্ক একটা প্রিন্সিপাল, ঠিক আছে, আর সব জায়গায় যে আর্ক দিয়ে দিবেন তা তো না, যেখানে স্ট্রেট লাইনে যাইতে হবে ওখানে তো আবার আর্ক দিয়ে দিলে বিপদ। আপনার রাস্তার মধ্যে বাস চলতেছে, আপনি বাসে চলার পথে আর্ক দিয়ে দিলে সমস্যা, এটা বুঝছেন। আবার সব জায়গায় দিয়ে দিন না, জোর করে সব জায়গায় জোরাজুরি করবেন না। তো কোথায় আর্ক দিলে ভালো হইতো নাকি ভালো হইতো না, আসলে এটা আপনি মনে মনে কল্পনা করবেন, আপনার কল্পনা শক্তি বাড়তে থাকবে। আপনি হয়তো ইমপ্লিমেন্ট করতে পারেন না, বাট বুঝা শুরু করেন যে এই প্রিন্সিপাল গুলা কে ইউজ করতেছে, কে করতেছে না, যে করতেছে সে কতটুকু করতেছে না, আরো কোন কোন জায়গায় সে আরো করতে পারতো কিংবা করতে পারতো না। এই জিনিসগুলো আপনারা প্রত্যেকটা অ্যানিমেশন ভিডিওতে এখন থেকে আজীবন ইমেজিন করবেন।